আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত আমাদের আজকের কি শিক্ষার এই সপ্তাহের সর্বশেষ ক্লাস। আমরা দেখতে দেখতে প্রায় আজকে 4টা ক্লাসে চলে আসছি। ইতিপূর্বে আমরা 3টা ক্লাস অলরেডি শেষ করে ফেলছি। তো তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও। আর কে কোথা থেকে যুক্ত হচ্ছ সবাই একটু কমেন্টে জানাই দাও। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায়। আর যাদের বন্ধুরা আছে তাদেরকে মেনশন দিই। আজকে আমাদের কি শিক্ষা ক্লাস। রোজিনা হোসেন, ওয়ালাইকুম আসসালাম। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের নির্ধারিত টপিক আজকে আমরা শেষ করব। দেখো কি শিক্ষার 2টা চ্যাপ্টার আমাদের আজকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের সেকেন্ড পেপারে মোট চ্যাপ্টার আছে 5টা। আমরা তোমাদের প্রায় 60% কমপ্লিট করার একটা দায়িত্ব নিয়েছিলাম। দেখো বড় বড় চ্যাপ্টার, বাকি চ্যাপ্টারগুলো একদমই ছোট ছোট। আমরা বড় 2টা চ্যাপ্টার শেষ করাই দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আর কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু জানাও। আর আমার কথা কি ঠিক মতো শোনা যায়? সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? মরিয়ম ইসলাম টাঙ্গাইল থেকে। আনিকা ওয়ালাইকুম আসসালাম। রুশি পাবনা থেকে, শারমিন খুলনা থেকে, সুরাইয়া সাবরিন যশোর থেকে, ইসরাত জাহান কুমিল্লা থেকে, ফারজানা আক্তার ওয়ালাইকুম আসসালাম। আনিকা ইসলাম ঝিনাইদহ থেকে, আমার পাশের জেলা। সাকিবা আক্তার ছানো জামালপুর, টাঙ্গাইল। ঢাকা থেকে দেখছি মান্নান। তারপরে বলো তোমাদের সবার কি অবস্থা? আমার কথা কি তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ? পিরোজপুর, বাবা অনেক দূর থেকে সবাই এক একজন। নীলফামারী, সেই উত্তরবঙ্গের প্রায় শেষের দিকে। ওয়ালাইকুম আসসালাম। সুরাইয়া আছে, তোমার জন্য স্যাড মোমেন্ট। তোমার এই ক্লাস নাই, তাও তুমি ঠিক টাইম মতো চলে আসছো, কি কষ্ট। চিটাগং থেকে রাইসা। তুসমি ঢাকা থেকে। অনেকে অনেক দূর, গাইবান্ধা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আর তোমাদের পড়াশোনার কি অবস্থা একটু জানাও। একটু পড়াশোনার অবস্থা শুনি। হ্যাঁ, একজন লিখছো যে ভাই আপনার নাম তো জানি না। আমার নাম শোভন, আর সম্পূর্ণ নাম মোহাম্মদ তানজিদ রাহাত শোভন। অনেক বড় নাম, বুঝছো। সুরাইয়া বগুড়া থেকে।
এই তো রাজশাহীর পাশে কুড়িগ্রাম। তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। তো তোমাদের পড়াশোনার কি অবস্থা? সামনেই তো অনেকের টেস্ট পরীক্ষা, তোমাদের প্রিপারেশন কেমন? নিজেকে নিয়ে কতটুকু সন্তুষ্ট? ফারজানা আক্তার ভাইয়া, কালকে আমার কৃষি পরীক্ষা, ইনশাল্লাহ তোমার পরীক্ষা ভালো হবে, দোয়া করি। ভাইয়া গত 2 সপ্তাহের কোনো ক্লাস ওয়েবসাইটে দেননি কেন? আসলে এটা আমি বলবো আমাদের অফিসে যে কেন দেওয়া হয়নি। এরপর কি ক্লাস আছে ভাইয়া? এরপরে হচ্ছে তোমাদের নাসির ভাইয়ার অর্থনীতি ক্লাস আছে। রাজশাহী ভাই সাবিল আহমেদ, 19 জানুয়ারির টেস্ট এক্সাম শুরু ভাইয়া, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ভালো রকম প্রিপারেশন নাও। চলো আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করি। আমরা অনেক কথাবার্তা বললাম, এইবার আমরা আমাদের নির্ধারিত ক্লাসটা শুরু করি। চলো, তোমরা কি পোলট্রি বলতে কি বুঝো একটু বলো তো? তোমরা কি পোলট্রি বলতে আমার মতো কি শুধু এইটা ভাবো যে পোলট্রি মানে হচ্ছে শুধু ব্রয়লার মুরগি? এরকম ধারণা কার কার আছে? পোলট্রি মানে ব্রয়লার মুরগি, কার কার এই ধারণাটা আছে বলো তো? একটু কমেন্টে জানাও। ব্রয়লার না গরু, এটা আবার তুমি কি বললা? দেখো, এই যে আমরা পোলট্রি মানে শুধু ব্রয়লার ভাবি, এই ধারণাটা পুরোটাই ভুল। পোলট্রি মানে তুমি আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এবং তোমার হচ্ছে প্রোটিনের চাহিদা মাংস উৎপাদনের জন্য বা ডিম উৎপাদনের জন্য যে সকল পাখি তোমার গৃহপালিত হইতে পারে বা তুমি পোষ মানায় সেইগুলা পুষে তুমি যে আর্থিকভাবে লাভবান হবা, সকল এরকম পাখির সমষ্টি হচ্ছে পোলট্রি। এখানে তোমার হচ্ছে হাঁস, মুরগি, কোয়েল, কবুতর, মানে যত রকম পাখি আছে আমরা গৃহে পালন করে থাকি, সবগুলার সমষ্টি হচ্ছে এই পোলট্রি। তাইলে এই পোলট্রি পালনের সংজ্ঞাও সেম ওই রকমই, যে হচ্ছে তুমি আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য কিংবা ডিম এবং মাংস উৎপাদনের জন্য আমরা যে সকল পাখি আমরা পালন করে থাকি তার সমষ্টি হচ্ছে পোলট্রি। ওকে, এটাই হচ্ছে আমাদের সংজ্ঞা। আমরা গত ক্লাসে বিভিন্ন ধরনের হাঁস এবং মুরগি এবং কবুতরের জাত সম্পর্কে দেখছিলাম। তোমরা যারা আমাদের মিশন টেস্ট A+ ওই গ্রুপটাতে ছিলে, ওই গ্রুপটাতে তোমরা কিন্তু দেখতে পেয়েছো। আজকে আমরা দেখব পোলট্রি পালনের আমাদের কিছু জিনিস বাকি ছিল। একটা পোলট্রি খামার তুমি কিভাবে তৈরি করবা, তোমার কি কি ব্যয় হইতে পারে, কি কি রোগ হইতে পারে, হাঁসের রোগ, তোমার হচ্ছে মুরগির রোগ, মানে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলা আমরা আজকে ইনশাল্লাহ কভার করে ফেলবো। তোমরা শেষ পর্যন্ত আমাদের ক্লাসে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু পাবে। চলো দেখি পোলট্রি খামারের পরিকল্পনা। আমরা কিন্তু দেখছি যে আমরা হচ্ছে যদি কোনো কিছু শুরু করতে চাই, তার সর্বপ্রথম যে পূর্ব শর্ত, মানে তুমি কোনো কিছু শুরু করতে চাও, মনে করো তুমি এইচএসসি পরীক্ষায় A+ পাইতে চাও, তাইলে তোমার একটা পূর্ব শর্ত আছে। এইচএসসি পরীক্ষায় A+ পাওয়ার জন্য তোমাকে কি কি করতে হবে সেইগুলো আগে তোমাকে জানতে হবে, না হলে তো তুমি হচ্ছে এইচএসসি পরীক্ষায় তো A+ পাবে না। এই জন্য তোমাকে সেই পূর্ব শর্ত অনুসারে তোমাকে
ঠিক মতো পড়াশোনা করতে হবে। তুমি যদি ঠিক মতো পড়াশোনা না করো তাইলে তো তুমি হচ্ছে এইচএসসি পরীক্ষায় A+ পাবে না। ঠিক তুমি হচ্ছে এই যে পোলট্রি খামার থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যও তোমাকে কিছু পরিকল্পনা তোমার নিজের হাতে নিতে হবে, যে এই শর্তগুলো বা পরিকল্পনাগুলো মানলে তুমি একসময় প্রফিট করবে। এটাই হচ্ছে পরিকল্পনা। চলো আমরা দেখি পরিকল্পনা কিভাবে করবা। মনে করো তুমি অল্প জায়গায় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ভিত্তিতে যেখানে কাম্য সংখ্যক পোলট্রির বাসস্থান, খাদ্য সরবরাহ, জৈব নিরাপত্তা, চিকিৎসা, উৎপাদিত পণ্য বিক্রয় এবং আয় ব্যয়ের হিসাব রাখা হয় তাকে পোলট্রি খামার বলে। তোমাকে পোলট্রি খামার কাকে বলে? পোলট্রি খামার হচ্ছে এমন একটি জায়গা যেখানে তুমি হচ্ছে নির্ধারিত পরিমাণ পোলট্রি পালন করবা, পোলট্রির আয় ব্যয়ের হিসাব করবা, মানে তুমি কতটুকু বিক্রি করে লাভবান হচ্ছ, পোলট্রির হচ্ছে চিকিৎসা, মানে রোগবালাই হইলে তখন তো তোমাকে চিকিৎসা দিতে হবে সেই বিষয়টা, তারপরে এক সময় তুমি বাজারজাত করে পোলট্রিগুলা বাজারে বিক্রয় করবা। এই সবগুলোর সমষ্টি হচ্ছে তোমার পোলট্রি খামার, মানে তুমি যেগুলো কাজ করছো সবগুলোর সমষ্টি হচ্ছে পোলট্রি খামার। ক্লিয়ার? এখন পোলট্রি খামার যদি কেউ তোমাকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে ক নম্বরে পোলট্রি খামার কাকে বলে, তখন এইরকমভাবে সুন্দর করে গুছাই একটা সংজ্ঞা লিখে দিবা, তুমি পূর্ণ মার্ক পাবা। ওকে, তারপরে দেখো সফল পোলট্রি খামার পরিচালনা করতে হলে এ বিষয়ে যথাযথ প্রশিক্ষণ থাকা জরুরি। বর্তমান সময়ে পোলট্রি খামার একটি অত্যন্ত লাভজনক শিল্প। দেখবা তোমাদের যাদের বাসা হচ্ছে শহর অঞ্চলে অথবা তোমাদের গ্রাম অঞ্চলে দেখবা কিছুদিন দেখলাম যে গ্রাম অঞ্চলে প্রায় প্রতিটা বাড়িতেই পোলট্রি পালন হচ্ছে। কারণ কি? পোলট্রি পালন অনেক লাভজনক। তুমি বাজারে বিক্রি করেও একটা পোলট্রি তোমার হচ্ছে 35 থেকে 40 দিনে তোমার 2 কেজির অধিক হয়ে যাচ্ছে। তার মানে কি অল্প সময়ে তুমি বাজারজাত করতে পারছো এবং সেইখান থেকে তুমি মুনাফা পাচ্ছ। সেই মুনাফা পাওয়ার জন্যই সবাই কিন্তু এই পোলট্রি খামারটা নিয়ে এত উৎসুক। তারপরে দেখো এই শিল্পে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। দেখো আমাদের দেশে কিন্তু বেকারত্বের সমস্যা অনেক বেকারত্বের সমস্যা। সবাই তো আর হচ্ছে চাকরি বাকরি করবে না। অনেকে আছে স্বাধীন পেশার অধিকারী হইতে চাই, তারা কি করবে? তারা আত্মকর্মসংস্থান তৈরি করবে। এই যে আত্মকর্মসংস্থানের সর্বাপেক্ষা মানে সর্বোত্তম একটা উপায় হচ্ছে কৃষি। কেউ মাছ চাষ করবে, কেউ পোলট্রি পালন করবে, কেউ পশু পালন করবে, সবগুলাই কিন্তু এই কৃষির অন্তর্গত। আত্মকর্মসংস্থানের মানে বেস্ট ওয়ে হচ্ছে আমাদের এসে এই কৃষি। ওকে, তোমরা কি বুঝতে পারছো? তারপরে দেখো পোলট্রি খামারের পরিকল্পনা। দেখো প্রথমে কি লাগবে? তোমার মূলধন মানে কি? তোমার টাকা পয়সা না থাকলে তুমি যে কোনো একটা হাতে নাও। মনে করো তুমি হচ্ছে একটা ফুলের নার্সারি দিবে। এখন নার্সারি দিতে হলে তোমাকে তো ওই যে ফুল গাছের চারা তো হচ্ছে তোমার নার্সারিতে অ্যাড করতে হবে। এই জন্য কি সর্বপ্রথম কিন্তু তোমার লাগছে টাকা পয়সা দিয়ে তুমি ফুলের চারা কিনে নিয়ে এসে তোমার নার্সারিতে রাখছো। তাই ঠিক এইখানেও তুমি হচ্ছে পোলট্রি পালনের যখন খামারটা করবে সর্বপ্রথম তোমাকে কি করতে হবে? এই যে মূলধনটা লাগবে, এই মূলধনটা তোমাকে ম্যানেজ করতে হবে। ওকে, তাহলে দেখো যে কোনো ধরনের খামার স্থাপনের জন্য সবচাইতে বেশি প্রয়োজন মূলধনের। খামারের ধরন, আয়তন প্রভৃতি বিষয়ের উপর নির্ভর করে মূলধনের পরিমাণ এবং মূলধন নিজস্ব অথবা ঋণের মাধ্যমে যোগান দেওয়া যায়। মনে করো এখন তুমি হচ্ছে মূলধন তোমার পর্যাপ্ত নেই, বা তোমার হচ্ছে তুমি হচ্ছে পোলট্রির খামার দিতে চাচ্ছ, তোমার পরিবার তোমাকে সাপোর্ট করছে না। সেই সময় কি করতে হবে? তোমাকে তো পোলট্রি খামারটা তোমার প্রথমে যখন তুমি ইন্ট্রোডিউস করবা তখন তো তোমার টাকা পয়সা লাগবে। এই জন্য তুমি ফ্রেন্ডদের থেকে নিতে পারো অথবা ব্যাংকের থেকে তুমি ঋণ নিতে পারো। দেখবা ব্যাংক স্বল্প সুদে এইসব খাতের জন্য ঋণ দিয়ে থাকে। তুমি সেখানে ঋণ দিয়ে এই যে মূলধনটা তুমি একটা বিনিয়োগ করলে পোলট্রি খামার। তারপরে তোমার কি লাগবে? জমি ছাড়া তুমি কোথায় করবা? তুমি খামারটা দিবা, তুমি তো জমি একটা আবাসস্থল তো ওদের তৈরি করে দিতে হবে। না হলে কি তুমি কি খোলা মাঠের নিচে তো রাখতে পারো না। খোলা মাঠের নিচে রাখছো, দেখা যাচ্ছে শিয়ালে ধরে নিয়ে চলে যাচ্ছে, আবার হচ্ছে ঠান্ডা, অনেক শীত পড়ছে, ঠান্ডায় তোমার পোলট্রিগুলা সব মারা যাচ্ছে, বা ব্রয়লার তোমার সব মারা যাচ্ছে, তাই না? তাছাড়া তো এটা সম্ভব না। তাইলে প্রথমে আমাদের কি লাগবে? এই যে খামারের
পরিকল্পনার বিবেচনা বিষয়ে প্রথমে আমাদের লাগবে টাকা পয়সা, যেটা হচ্ছে মূলধন, ওইটাই তোমাকে বিনিয়োগ করতে হবে। তারপর লাগবে জমি। দেখো, খামারের জন্য নিজস্ব জমি হইলে ভালো হয়। নিজের জমি হইলে তোমার ওই যে জমির হচ্ছে খাজনা বা ভাড়াটা দেওয়া লাগছে না, তবে জমি লিজ নেওয়ার মাধ্যমে খামার স্থাপন করা যায়, এক্ষেত্রে মূলধন বেশি লাগে। এখন তোমার যদি নিজের জমি হয় তাইলে তো তোমাকে ওই জমিটার ভাড়া দেওয়া লাগছে না। তুমি হচ্ছে একটা দোকানে করতে চাচ্ছ, সেখানে তোমার ভাড়া দেওয়া লাগছে, তাই না? তুমি যদি হচ্ছে অন্যের কাছ থেকে লিজ নাও, তাই কি বেস্ট ওয়ে নিজের থাকা ভালো, তবে তুমি অন্যের কাছ থেকে লিজ নিয়েও সেখানে পোলট্রি খামারটা স্থাপন করতে পারবা। এই বিষয়টাই সবই আমাদের জীবনের সাথে যায়, আমরা হচ্ছে সবসময় এগুলা বুঝতে পারি। তারপরে দেখো, খামারের অবস্থান কেমন হওয়া উচিত? দেখো, খামারের অবস্থান কেমন হওয়া উচিত? খামারের অবস্থান হবে খোলামেলা। মনে করো তোমার হচ্ছে বাতাস আসতে পারে, খোলামেলা। কারণ কি, এদের তো হচ্ছে অক্সিজেনের একটা ব্যবস্থা করতে হবে, এদের হচ্ছে কিছু সময়ের জন্য সূর্যের আলো প্রয়োজন, সেই জিনিসগুলো তো এদের ম্যানেজ করে দিতে হবে, তাই না? তোমার না হলে তো পোলট্রিগুলা বাঁচবে না। তাই খোলামেলা অবস্থান, যেখানে আলো বাতাস আসবে, যেটা প্রথমেই বললাম যে অক্সিজেন তো এদেরও গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, বন্যামুক্ত উঁচু এলাকা। কারণ কি, দেখো, তোমার যদি বন্যাপ্রবণ এলাকা হয়, তাইলে কি হবে? বন্যা হইলেই তোমার এই যে এই পশু পাখিগুলা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে, অথবা বন্যায় ডুবে মারা যাবে। তাই বন্যাপ্রবণ এলাকায় এগুলো না করাই ভালো। তবে যে করবা না এমন কোনো নাই, যে সময়টা বন্যা হয় ওই সময়টা তুমি স্কিপ করতে পারো। ওকে। সামাজিক নিরাপত্তা ভালো এবং উৎপাদিত পণ্যের চাহিদা আছে এমন জায়গায় খামার স্থাপন করা ভালো। মনে করো তোমার হচ্ছে পোলট্রির চাহিদাই নেই, তুমি যে অঞ্চলে থাকো, মনে করো তুমি থাকো খুলনা অঞ্চলে, তোমার খুলনা অঞ্চলে কোনো পোলট্রির চাহিদা নেই, ওইখানে তো তুমি চাষ করে খুব বেশি লাভবান হইতে পারবা না। এই জন্য তোমাকে কি করতে হবে? যেখানে চাহিদা আছে সেই সব জায়গায় তোমাকে উৎপাদন করতে হবে। ওকে। তারপরে দেখো, যোগাযোগ ব্যবস্থা। তোমার বাসা মনে করো বরগুনা, ওটা উপকূলীয় একটা অঞ্চল, ওইখান থেকে তোমার যাতায়াত বরিশাল, অনেক দূর। তোমাকে যাতায়াত ব্যবস্থা খুব একটা ভালো না, বরগুনার এখনো ট্রেন সার্ভিস নেই। তো তুমি শহরে এইগুলা বাজারজাতকরণ করতে চাও। এখন তোমার এই বাজারজাতকরণের জন্য শহরে যাইতে হচ্ছে, তার মানে কি, তোমাকে একটা পরিবহন করতে হচ্ছে এই প্রোডাক্টটা। তোমার যদি এই যে পরিবহনের জিনিসটা যদি ভালো না থাকে, পরিবহন ব্যবস্থাটা যদি ভালো না থাকে, তাইলে তো ওইখান থেকে যাওয়া খুব কষ্টকর। তোমার হিউজ অ্যামাউন্টের একটা খরচ, তুমি যা প্রফিট করছো দেখা যায় সব ওই রাস্তায় চলে গেল, তাই না? তাইলে তো হবে না। তাই তোমাকে কি করতে হবে? যোগাযোগ ব্যবস্থা যেখানে ভালো সেই সব জায়গায় উৎপাদন করতে হবে। শ্রমিকের প্রাপ্যতা। তোমার পোলট্রি খামারে তো অনেক শ্রমিক, মনে করো ওদের খাবার দেওয়ার জন্য একজন, ওদের যে বিষ্ঠাটা তৈরি হবে সেটা পরিষ্কার করার জন্য একজন, ডিম সংগ্রহ করার জন্য একজন, অথবা বাজারে নিয়ে যাওয়ার জন্য একজন, মানে প্রচুর পরিমাণ শ্রমিকের প্রয়োজন হয়। পানি দেওয়ার জন্য একজন। এই যে এতগুলা, যাতে তোমার ওই জায়গাটাই এই শ্রমিকটা মানে অল্প মূল্যে পাওয়া যায়, যাতে তোমার বেশি মূল্য না দিতে হয়, সেই সব জায়গায় মানে শ্রমিকের প্রাপ্যতা। অধিক শ্রমিক থাকলে কিন্তু শ্রমিকের বেতন তোমার কম দিলেও হবে, আর কিন্তু কম শ্রমিক থাকলে তোমাকে অনেক পরিমাণ বেতন দেওয়া লাগবে। তখন দেখা যাচ্ছে তোমার প্রফিটের অনেকটা অংশ শ্রমিকের পিছনেই চলে যাচ্ছে। তো এইগুলা একটু বিবেচনায় রাখতে হবে। তোমরা কি পড়াশোনা বুঝতে পারছো? যাদের সাইডে বন্যা হয় তারা বাসার ছাদের উপর ফার্ম দিবে, এটাও ভালো উপায়। কিন্তু বাসার ছাদে যখন বন্যা হইলো, নিচটা তো তলায় যাবে, তাই না? তখন তাদেরই আবাসস্থলের একটা সংকটে পড়বে। ওরা দেখা যাচ্ছে কোনো জায়গায় স্থান নিল, মানে আশ্রয় নিল, কিন্তু ওই পোলট্রির কি হবে, তাই না? এই জিনিসগুলো তো সবগুলা মাথায় নিয়েই তারপরে করতে হবে। তোমরা কি বিষয়গুলো বুঝতে পারছো?
দেখছো, এই যে ওই জিনিসটাই বলছে, শ্রমিকের প্রাপ্যতা, যাতে শ্রমিকটা সহজলভ্য হয় এবং শ্রম মূল্য কম হয়। অধিক শ্রমটা যেখানে শ্রমিক পাবো সেখানে শ্রমের মূল্য অনেক কমে যাবে, কারণ কি এর সাপ্লাই অনেক বেশি, মানে কি যোগানটা বেশি চাহিদাটা কম, তখন কি অল্প টাকায়ও এরা যাইতে চাবে। আর যদি হচ্ছে কম থাকে তাহলে কিন্তু অধিক টাকা তোমাকে পে করতে হবে ওদেরকে। তারপরে দেখো বিদ্যুৎ ও পানি সরবরাহ। পানি তো ওদের বেঁচে থাকার জন্য একদম খুবই গুরুত্বপূর্ণ, পানি আর বিদ্যুৎও, কারণ বিদ্যুৎ না থাকলে তো ওদের রাত্রে দেখাশোনা দেখভাল করা, ওদের একটা সময় দেখবা যে হচ্ছে একটা তাপের পরিবর্তন হয়, তাপের প্রয়োজন হয়, ওই যে বিদ্যুতের ওই আলোর সাহায্যে কিন্তু ওই তাপটা দেওয়া হয়, তাই এটাও বিদ্যুৎ আর পানি এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঘর নির্মাণ, ঘর যদি না নির্মাণ করো, ওই যে বললাম দেখা যাচ্ছে শিয়ালে নিয়ে চলে গেল, আবার হচ্ছে তোমার ঠান্ডা জ্বর, এদের হচ্ছে রোগাক্রান্ত হয়েই যাচ্ছে, কারণ কি এরা সবসময় বাইরে চড়ে বেড়াচ্ছে, তোমার থাকার কোনো স্থান নেই, বৃষ্টি হইলে ভিজছে, তোমার হচ্ছে শীতে কুয়াশায় মানে এদের ভিজছে, ভিজতে ভিজতে এদের রোগাক্রান্ত হয়েই থাকছে, এদের কোনো বাড়ি এদের শরীরের কোনো বৃদ্ধি হচ্ছে না, সেই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। এইবার তুমি যে এই যে করছো, পোলট্রিটা পালন করছো, কোন জাতের পোলট্রি পালন করবে আর কেমন জাতটা তুমি নির্বাচন করবে এবং কেমন বাচ্চা সংগ্রহ করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন তুমি যদি একটা রোগাক্রান্ত জাত তুমি নিয়ে আসো, তোমার ওই পোলট্রি তো কোনোদিনও তোমার হচ্ছে ভালো একটা ফলন দিবে না, কারণ কি ওর শরীরের ভিতরে একটা রোগ আছেই, ওই রোগটা তোমাকে যাতে না থাকে সবচেয়ে সুস্থ সবল একটা জাত নির্বাচন করতে হবে এবং বাচ্চা সংগ্রহ করে সেইগুলা চাষাবাদের জন্য নিয়ে আসতে হবে, বুঝছো? না ভাইয়া, বুঝতে পারি নাই, লেট হয়েছে তাই। আরে এখান থেকে করাচ্ছি, এখান থেকে পড়ো, আমাদের খুব বেশি শেষ হয়নি, তুমি ক্লাস শেষে দেখে নিও। তারপরে দেখো একটা আদর্শ খামারের কি কি কার্যাবলী, দৈনন্দিন কার্যাবলী থাকতে পারে প্রতিদিন। একটা আদর্শ খামার, মনে করো তুমি একটা খামার করছো, তোমার প্রতিদিন কি কি কাজ করতে হবে সেই জিনিসটা এক নজরে একটু দেখে নাও। প্রতিদিন সকাল 8টার মধ্যে খাদ্য ও পানির পাত্র পরিষ্কার করে নতুন খাদ্য ও পানি সরবরাহ করতে হবে। তুমি তো একবার রাতে তো খাবার দিয়ে আসতো, সেই রাতের খাবারটা সকালে যাতে না থাকে, সেইগুলো তো হচ্ছে খাবার যদি না খাই, সেইগুলো তোমাকে কি করতে হবে, সকাল 8টার মধ্যে পরিষ্কার করে আবার নতুন খাবার তোমাকে দিতে হবে। তোমরা যারা বাণিজ্যিকভাবে এই যে পোলট্রি খামারটা করতে চাও, আর বাসায় তো করতে চাইলে যখন তখন তুমি করতে পারছো, কারণ বাসায় অল্প পরিমাণে, আর এইখানে কিন্তু অনেক সংখ্যক তোমার পোলট্রি থাকবে, তো এইখানে তোমার এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তারপরে দেখো কোনো মুরগি অসুস্থ হলে সঙ্গে সঙ্গে আলাদা ঘরে রাখা ও চিকিৎসা দেওয়া। কি দেখো, এই পোলট্রির রোগগুলা খুবই ছোঁয়াচে হয়, এই জন্য কী করতে হবে, এদের আলাদা আলাদা ঘরে রাখতে হবে। যদি রোগাক্রান্ত হয় তাকে ওই ঘর থেকে সরিয়ে ফেলতে হবে, অথবা তুমি হচ্ছে ওই যে কোনো রোগে আক্রান্ত হয়েছে সেটা তুমি পুড়িয়ে মাটি চাপা দিয়ে দিতে পারো, বা তাহলে যে কোনোভাবে একটা করতে পারো, সরিয়ে ফেলতে হবে ওই জিনিসটা, যাতে রোগটা আর না ছড়ায়। আর হচ্ছে যদি চিকিৎসাযোগ্য কোনো রোগ হয় তাহলে তোমাকে নির্ধারিত চিকিৎসা দিতে হবে। দিনে 2বার ডিম সংগ্রহ করতে হবে। দেখো অনেক মুরগি হচ্ছে সকালে ডিম দিবে, অনেক হচ্ছে তোমার বিকালে ডিম দিবে। সাধারণত ডিম উৎপাদনের জন্য কোন মুরগিটা পালন করা হয় বলো তো? ব্রয়লার নাকি অন্য কিছু? ডিম উৎপাদনের জন্য কোনটা, ডিম উৎপাদনকারী মুরগি কোনটা একটু জানাও তো। ডিম উৎপাদনকারী মুরগির নাম কি? ব্রয়লার না, আরেকটা আছে, কি মুরগি বলো তো? ব্রয়লার তো মাংস উৎপাদন, এই যে লেয়ার যে বলছে জাহিদুল ইসলাম মেহেরুন্নিসা মারিয়া, তোমরা হয়তোবা গত ক্লাসে ছিলে, তোমরা দুইজনই মনে হয়
গত ক্লাসে ছিলে এই যে লেয়ার মুরগি কিন্তু ডিম উৎপাদনে, এদের যে ডিমটা দিবে, তুমি তো ব্রয়লার ও পোলট্রি মানে কি, তুমি পাখিও করতে পারো, ব্রয়লার লেয়ার যা আছে সবগুলাই করতে পারো। পোলট্রির ভিতরে কিন্তু সব পাখি, আমরা প্রথমেই বলে দিছি, সবগুলা এর ভিতর একত্রে। তো তোমাকে কি করতে হবে, সকালে আর বিকালে 2 বার ডিমটা সংগ্রহ করতে হবে। মাঝে 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 জীবাণুনাশক ওষুধ প্রয়োগ করতে হবে। তুমি যখন পোলট্রি খামারে ঢুকছো, তুমি একটা জীবাণুনাশক, তোমার হাতেও জীবাণুনাশক ব্যবহার করে যাবে এবং তোমার পায়েও, কারণ তুমি তো খালি পায়ে ঢুকবে। পোলট্রি খামারে তো তুমি স্যান্ডেল পায়ে দিয়ে ঢুকবে না, কারণ তোমার স্যান্ডেলে অনেক ধরনের জীবাণু থাকে। এই জন্য তুমি ওই পোলট্রি খামারের শুরুতেই কিছু জীবাণুনাশক রেখে দিবা, যাতে সেটা তুমি হাতে পায়ে মেখে ঢুকতে পারো। প্রতিদিন মাংস এবং ডিম উৎপাদন ও বাজারজাতকরণের হিসাব, মানে প্রতিদিন কতটা ডিম দিচ্ছে, তুমি কতটুকু বাজারে বিক্রি করছো, কতটা মাংস হচ্ছে, এদের বৃদ্ধি পাচ্ছে, সবগুলার হিসাব তোমাকে রাখতে হবে। এই যে রাখতে পারলেই তাইলে তুমি কি করতে পারবা, তোমার দৈনন্দিন যে হিসাবটা সেটা তুমি পেয়ে যাবা। আর দৈনন্দিন হিসাব পাইলে তোমার কতটুকু প্রফিট হচ্ছে, কতটুকু লস হচ্ছে, সব তুমি জানতে পারবা। তারপরে দেখো, মাঝে মাঝে মুরগির ঘরের ফিটার উলট পালট করতে হবে। মানে কি, ওই যে তুমি মুরগির ঘরে তো একটা তুষ দিচ্ছ, তোমার যারা দেখছো পোলট্রির খামার বা ব্রয়লারের যে থাকে, নিচে একটা তুষের একটা আবরণ থাকে, ওই জিনিসটা প্রতিদিন, কারণ কি ওরা তো প্রতিদিন বিষটা ফেলবে, ওইটা উলট পালট করে দিতে হবে। কারণ কি, ভেজা থাকলে তো ওদের রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, তাই উলট পালট করে দিতে হবে ওই জিনিসটা। খাঁচায় পালনের ক্ষেত্রে প্রতিদিন খাঁচার দিক থেকে ময়লা পরিষ্কার করতে হবে। প্রতিদিন খাঁচার তুমি যদি পালন করো, তাহলে খাঁচায় যদি ময়লা থাকে, সেই ময়লাগুলা তোমাকে পরিষ্কার করে নিতে হবে। নিয়মিত মুরগির ঠোঁট কাটা ও পুরাতন মুরগি অপসারণ করা, পুরাতন মুরগিগুলো তোমাকে বাজারজাতকরণ করে ফেলতে হবে। আর যেসব মুরগির ঠোঁট বড় হয়ে যাচ্ছে, ওরা দেখবা ওরা অন্য মুরগিকে আক্রমণ করবে, তো ওদের একটু ঠোঁটগুলা কেটে ছোট করে রাখতে হবে। খামারে পর্যাপ্ত আলো ব্যবস্থা করতে হবে। খামারের নিরাপত্তা পর্যবেক্ষণ করতে হবে, যাতে খামার থেকে চুরি না হয়ে যায়, খামারের মুরগি ঠিক থাকে। এই পর্যবেক্ষণগুলো তোমাকে নিয়মিত করতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। ভাইয়া পিক দেখা মুরগি চিনি না, চিনা যায় কিভাবে? ওই প্রশ্নগুলো এক্সামে আসে বেশি। দেখো, তোমাদের মুরগিটা আসে অনেক, ফার্মি মুরগিটা, ওইটার গায়ে একটু ফোটা ফোটা থাকে, দেখবা 2 থেকে 3টা মুরগির চিত্র দিয়ে ওইগুলাই দেয়, মানে একই জিনিস তোমাদের পরীক্ষায় রিপিট করে। তো ওই 2-3টা মুরগির যে চিত্র, সেইগুলো একটু মাথার ভিতরে ঢোকাই নিয়ে যাবা, বা বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলা দেখে গেলেই ইনশাল্লাহ কমন পাবা। লেগ হর্ন, হ্যাঁ তুমি ঠিক বলছো, লেগ হর্ন এটাও ডিম উৎপাদনকারী একটা মুরগি। কিন্তু আমি ওই যে শুনতে চাচ্ছিলাম, লেয়ার কি ব্রয়লার থেকে বেশি ডিম পাওয়া যায়? ব্রয়লার মূলত কি কারণে, মাংস উৎপাদনের জন্য, আর লেয়ার তোমার ডিম উৎপাদনের জন্য চাষাবাদ করা হয় বা পালন করা হয়। তারপরে দেখো, পোলট্রি খামারের ম্যানেজার বা কর্মকর্তার দৈনন্দিন কার্যাবলী, ওইটা সবার কার্যাবলী। এখন যে ম্যানেজার থাকবে খামারের, তার কার্যাবলী সূর্য ওঠার আগেই খামারে গমন করতে হবে, খামার দেখাশোনার উদ্দেশ্যে। তারপরে দেখো, খামারের সকল ঘরে আলোর অবস্থা পর্যবেক্ষণ করতে হবে, সূর্যের আলো ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা, ওই যে লিটারগুলো আছে ওইগুলা শুকাচ্ছে কিনা, সেই জিনিসগুলা একে দেখতে হবে। সকালের কাজের জন্য নির্ধারিত শ্রমিকের হাজিরা নিরীক্ষণ, মানে কি, শ্রমিকরা ঠিকমতো কাজে আসছে কিনা সেটা দেখতে হবে, ঠিকমতো খাবার দিল কিনা, সবগুলা পর্যবেক্ষণ একে করতে হবে। তারপরে দেখো, প্রতিটি ঘরে খাবার পাত্র ও পানির পাত্র ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে কিনা, সেই জিনিসটাও তোমার এই ম্যানেজারকে পর্যবেক্ষণ করতে হবে। যতটা সম্ভব সকালের মধ্যে পোলট্রিকে খাদ্য ও পানি সরবরাহ নিশ্চিত করা, মানে সকালের মধ্যেই তোমার খাদ্য ও পানি যে দেওয়া হয়েছে সেটা দেখতে হবে। তারপরের কাজ কি দেখো, মানে একই কাজ, উনি আগের জন যা যা করে গেছে, ম্যানেজার এসে সেইগুলা পর্যবেক্ষণ করবে। এই জিনিসটাই তোমাকে বোঝাচ্ছে। মুনির ভাই, মুনির তুমি কি কিছু বলবা? তুমি যদি কিছু বলো তাইলে পারে
জিজ্ঞাসাবাদ থাকলে বলো। অনেকবার ভাই ভাই লিখছো। হ্যাঁ ফজলে রাব্বি ভাই, হ্যাঁ ভাই আমরা গ্রাজুয়েশন করে ইনশাল্লাহ পোলট্রি খামারই দিব, তাছাড়া তো আর কোনো ওয়ে দেখছি না, ভবিষ্যৎ অন্ধকার। কার কার ইচ্ছা আছে যে এই যে পড়াশোনার শেষে আত্মকর্মসংস্থানের তৈরি করবে? ভাই মোরগ রাতে ডিম দেয় না কেন? ওরা ভাই অন্ধকার অনেক ভয় পায়, তাই রাতে ডিম দেয় না। বইয়ের সাথে মিল পাচ্ছি না ভাইয়া। ওই যে বইয়ের যেটা পোলট্রির আয় ব্যয়ের হিসাব যে পার্টটা আছে ওইটার সাথে এইটা মিল করে। ভাই আমাকে নিয়েন খামারের পার্টনার হিসেবে, তাইলে ইনভেস্ট করতে হবে, যে ইনভেস্ট করবে তাকেই নিব। মুনির, তুমি অনেক ভাই ভাই করে কমেন্ট করছো, তোমার কি কোনো জিজ্ঞাসাবাদ আছে? সানি তোমার প্রশ্নের উত্তরটা আমি দিলাম যে বোর্ড পরীক্ষায় 2-3টা, বিশেষ করে ফাউমি মুরগিটা অনেক আসে, ওই যে ওর গায়ে যে ফোটা ফোটা দাগটা থাকে, ওই মুরগিটার ছবি দিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। গত দিনের ক্লাসে তুমি ছিলে কিনা আমি বলতে পারি না, কিন্তু ওই ক্লাসে আমি বলছিলাম যে এই মুরগিটা তোমরা দেখে যাবে, এই চিত্রটা দিয়ে তোমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসবে, বুঝছো? তারপরে দেখো, তারপরে ম্যানেজারের আর কি কাজ? দুপুর 12টার মধ্যে অফিসের কাজ সমাপ্ত করা এবং শ্রমিকের কাজের নিরীক্ষণ, মানে অফিসের কাজকর্ম শেষ করতে হবে। এটা কিন্তু আমরা একদম বাণিজ্যিক, অনেক বড় বড় ফার্মের সমষ্টি, মনে করো ইন্ডাস্ট্রি পর্যায়ে নিয়ে গেছে, সেটার হিসাব করছে। আমরা কোনো বাড়ির ছোটোখাটো খামারের কথা এখানে হিসাব করছি না। ওকে, সকালে সঠিকভাবে ডিম সংগ্রহিত হয়েছে কিনা তদারকি করতে হবে, সকালে ডিমগুলা সংগ্রহ করা হয়েছে কিনা সেই জিনিসটা দেখবে। দুপুর 2টায় খাদ্য ও পানি সরবরাহ, সকাল 8টায় যে খাদ্য এবং পানি সরবরাহ করলো সেটা 2টা পর্যন্ত খাবে, তখন আবার তোমার খাদ্য পানি দেওয়া হবে। বেলায় বিকালের দিকে তোমার আবার ডিমগুলো সংগ্রহ করতে হবে। এই যে বিকালের দিকে ডিমগুলো সংগ্রহ করা হচ্ছে কিনা সেটা আবার খেয়াল রাখতে হবে। তারপরে দেখো বিকাল 5টায় শ্রমিক যার যার কাজ ঠিক মতো করছে কিনা আবার যাচাই বাছাই করতে হবে। মানে দেখো শ্রমিকদের দৌড়পাড়ের উপর রাখতে হবে, ওদের বেতনটা তোমাকে হালাল করে দিতে হবে, এরকম একটা অবস্থা। তারপরে দেখো লেয়ার বা বয়লার ঘরে প্রয়োজন মতো আলোকায়নের নির্দেশনা প্রদান করা, তোমার ঘরে ঠিক মতো আলো আসছে কিনা সেই জিনিসটা তোমাকে তৈরি করে দিতে হবে। সবশেষে সকল মুরগির ঘরে গিয়ে মুরগির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে হবে, মুরগিগুলো আসলেও রোগাক্রান্ত হচ্ছে কিনা, ঠিক মতো খাবার গ্রহণ করছে কিনা, ওদের স্বাস্থ্য কতটুকু বাড়লো, সবগুলা জিনিস তোমাকে দেখে নিতে হবে। এবার পোলট্রি খামারের আয় ব্যয়ের হিসাব দেখো। পোলট্রি খামারের 2 ধরনের ব্যয়ের হিসাব হয়, একটা স্থায়ী খরচা আর একটা চলমান খরচ। স্থায়ী খরচ মানে কি, তুমি যে ইনভেস্টটা করবে ওই ইনভেস্টটা তোমার স্থায়ী, মানে একবারই করা লাগবে। মনে করো তুমি পোলট্রি ঘরটা করলে, জমিটা কিনলে, এই যে মূলধন সংগ্রহ করলে, এই মূলধনটা আবার চলমানের ভিতরেও যাইতে পারে। তুমি যে জমিটা কিনলে, ওইখানে ঘরটা করলে, এটা স্থায়ী, মানে অনেক দিন যাবত এখান থেকে তুমি সুফল পাবা, এটা স্থায়ী খরচ। আর তোমার চলমান খরচ, মানে যে খরচটা নিয়মিত চলতে থাকবে,
যেমন হচ্ছে শ্রমিক বেশি হইলে তোমার শ্রমিকের বেতন বাড়াইতে হবে, মানে আবার দিতে হবে নতুন করে। তোমার হচ্ছে বিদ্যুৎ বিল, এইগুলা কিন্তু চলমান খরচ, আর ওইগুলা কিন্তু একবারই খরচ। স্থায়ী খরচ মানে কি, তোমাকে একবার করা লাগবে, আর চলমান খরচ তোমাকে প্রতি মাসে মাসে বা প্রতিদিনই করতে হবে সেই খরচগুলা। তাহলে দেখি চলো, স্থায়ী খরচ কি কি? জমি, তুমি যে জমিটা ক্রয় করলে সেটা, ঘর তৈরি, গুদাম ঘর, মানে অফিস ম্যানেজারের যে খরচটা বা হচ্ছে অফিস ম্যানেজ করছো সেই খরচটা হচ্ছে স্থায়ী খরচ। চলমান খরচ দেখো, পোলট্রির যে খাবার কিনছো, খাবার মূল্য, খাবার পরিচালনায় জনবলের খরচ, মানে কি তোমার আন্ডারে যারা কাজ করছে তাদের একটা টাকা পয়সা দিচ্ছ সেই জিনিসটা, টিকা ও ওষুধপত্র বাবদ খরচ, বিদ্যুৎ ও পানি বিল বাবদ খরচ, এটা হচ্ছে পোলট্রির খরচ। এবার আয়ের খাত, কোথা কোথা থেকে তুমি আয় পাবে? এই যে ডিম উৎপাদন হবে, ডিম বিক্রি করবা, মাংস উৎপাদন হবে, মাংস উৎপাদন, এই যে এই বিষ্ঠাগুলো তোমার আবার বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে, মনে করো হচ্ছে মৎস্য শিল্পের কাঁচামাল হিসেবে এই বিষ্ঠাগুলো আবার কাজে লাগবে, অথবা তুমি সার শিল্পের কাঁচামাল হিসেবে এটা বিক্রি করতে পারবা। পুরনো আসবাবপত্র বিক্রয়, বিভিন্ন আসবাবপত্র যেগুলো তোমার লাগবে না সেইগুলা বিক্রয় করলেও তুমি লাভবান হইতে পারবা। মুরগির খামারের লাভজনক ব্যবস্থাপনার প্রয়োজনীয় নীতিমালা, খামারের জমি, তারপরে দেখো মূলধন ব্যবস্থাপনার উপযুক্ত সমন্বয় কার্যকরভাবে বাস্তবায়ন করার পদ্ধতিকে খামার ব্যবস্থাপনা বলে। খামার, জমি, তোমার এই যে মূলধন, এইগুলা সমষ্টি করে যে হচ্ছে ব্যবস্থাপনা, সেটাই হচ্ছে খামার ব্যবস্থাপনা। ওকে ভাইয়া, মুরগি কয়বার ডিম পারে? এটা হচ্ছে মুরগির জাতের উপর নির্ভর করছে। দেখো আমরা তো হচ্ছে দিন রাত 24 ঘন্টা ধরি, এখন দেখা যাচ্ছে একটা মুরগি 24 ঘন্টায় 2বার ডিম পারে। কখন কখন মনে করো হচ্ছে রাত 3টার দিকে একবার ডিম পারবে, পরবর্তী দিন আবার হচ্ছে সন্ধ্যার দিকে একবার ডিম পারবে, 2বার দিতে পারে ওই জাতটা। ওই যে আমরা যেগুলো হচ্ছে বিদেশি উন্নত জাতের বলি, মুরগিগুলা বলি, কিন্তু আমাদের সাধারণ মুরগিগুলা দিনে একবার করেই ডিম দেয়, আমাদের যে দেশি মুরগিগুলো আছে ওইগুলা। এইবার নীতিমালা, ওই যে একই রকম, আলো বাতাসপূর্ণ আরামদায়ক স্বাস্থ্যকর বাসস্থান, রোগমুক্ত হ্যাচারি থেকে উন্নত বাচ্চা সংগ্রহ, পরিচর্যা ও টিকা প্রদানের মাধ্যমে জৈব নিরাপত্তা নিশ্চিতকরণ, খাদ্য, চিকিৎসা, পরিবেশের মান নিয়ন্ত্রণ, সুন্দর ব্যবস্থাপনা করতে হবে, অপচয় কমিয়ে খাদ্য খরচ সঠিক নিয়ন্ত্রণে রাখা, পণ্য সংরক্ষণের ব্যবস্থা, চাহিদা অনুসারে উৎপাদন, জনবল ও কার্যাবলীর মধ্যে শৃঙ্খলা রক্ষা, সকল ধরনের আয় ব্যয়ের শুদ্ধভাবে হিসাব সংরক্ষণ। মানে কি, আমরা আগে যেইগুলা দেখলাম সেই জিনিসগুলাই, আলো বাতাসপূর্ণ স্বাস্থ্যকর অবস্থা থেকে শুরু করে, মানে শুদ্ধভাবে তোমার চাহিদা নেই পোলট্রির, তাইলে তো তোমার উৎপাদন করে কোনো লাভ নেই। ভাই আয়ের খাতের চেয়ে ব্যয় বেশি। দেখো এই যে ব্যয় করবা, তোমার প্রফিট করার যে হচ্ছে অনুপ্রেরণা সেটা তুমি বেশি পাবা। ব্যয় না করলে তো, এখানে ইনভেস্ট না করলে তো তোমার প্রফিট আসবে না, তাই তোমাকে ব্যয় তো করতেই হবে। এখন কোনো ব্যবসা মানে কি, তুমি হয় লস খাবা নয় লাভ করবা, এই জিনিসটাই তো, তাই তোমাকে রিস্ক নিতে হবে। ব্যবসা মানেই কি, তোমাকে রিস্ক নিতে হবে, যারা রিস্ক নিতে পারে তারাই এই ব্যবসাগুলো করে, তাছাড়া তো সাধারণ মানুষ সবাই, আমজনতা সবাই হচ্ছে তোমার ব্যবসা করতো। তারপরে দেখো ব্রয়লার উৎপাদন, মাংস উৎপাদনের জন্য খামারে যে সকল মুরগি পালন করা হয় তাকে ব্রয়লার বলে। এটা কি, ব্রয়লার শুধু মাংস উৎপাদন, মাত্র 6 সপ্তাহ লালন পালন করে বাজারজাত করা যায়, তাই নিবিড় পরিচর্যার প্রয়োজন। নিবিড় পরিচর্যা মানে কি, সবসময় তোমাকে দেখভাল করতে হবে, কিন্তু 6 সপ্তাহের মধ্যে তুমি বাজারজাত করে একদম সেই রকম একটা প্রফিট পাবা ব্রয়লার মুরগি থেকে। কারণ কি, আমরা যারা হচ্ছে তোমরা এখন মেসে টেসে আসো, 3 বেলায় দেখা যাচ্ছে ব্রয়লার খাও, তাহলে কি ব্রয়লারের চাহিদা কি কম না? কিন্তু তোমরা হচ্ছে ডিম খাও প্রতিদিন, হয়তো বা তোমাদের হচ্ছে একবার ডিম খাওয়াই হচ্ছে, তাইলে কি এগুলার চাহিদা কিন্তু কম না, তাই এইগুলা পালন করা লাভজনক। ভাইয়া আমার মুরগিতে 11টার দিকে ডিম দেয়, আমি কিন্তু একটা মুরগির উদাহরণ দিছি। ওকে,
আমি কিন্তু বলিনি তোমার মুরগির কথা স্পেসিফিক ভাবে। তারপরে দেখো খামারের উদ্দেশ্যগুলা প্রাণী আমিষের মাধ্যমে খাদ্য মাংসের সরবরাহ বৃদ্ধি করা। প্রথম কি মানে হচ্ছে তোমাকে এই যে প্রোটিনের চাহিদাটা পূরণ করবে, আমিষের চাহিদা কম সময়ে স্বল্প মূলধনে অধিক পরিমাণ অর্থ যাতে উপার্জন করতে পারো সেই জিনিসটা তোমাকে দিবে। বেকার যুবক যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, এটা আমরা প্রথমেই বলছি, আত্মকর্মসংস্থান সৃষ্টির একটা বেস্ট ওয়ে হচ্ছে কৃষি। সেখানে তুমি একটা পোলট্রি পালনকে তুমি ধরে নিতে পারো। আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন তথা দরিদ্র বিমোচন হয়। অবশ্যই এটা কি তুমি যে এই যে চাষাবাদটা পালনটা শুরু করলে একসময় প্রফিট করবা, তোমার দারিদ্রতা দূর হয়ে গেল, এটা কি একটা তোমার দেশের ইকোনমিতেও এটার প্রভাব বিস্তার করবে। তারপরে দেখো খামারে ব্রয়লার উৎপাদন পদ্ধতি, স্থান নির্বাচন, উঁচু পানি জমে না মানে বন্যা মুক্ত এলাকায়, এক কথায় উঁচু জায়গাতে তুমি একটা স্থান নির্বাচন করলে। ঘর নির্মাণ, প্রতিটি মুরগির জন্য 1 বর্গফুট জায়গার প্রয়োজন। ইট বাঁশ খড় কাঠ এইগুলা দিয়ে তুমি ঘর নির্মাণ করতে পারো। তারপরে দেখো ব্রুডার হাউস, যে ঘরে, এটা কিন্তু তোমাদের ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, ক নম্বর এবং MCQ। ব্রুডার হাউস কি, এই যে ঘরে 1 থেকে 21 দিনের বয়সের মুরগির বাচ্চাকে তাপ দেওয়া হয় তাকে ব্রুডার হাউস বলে। প্রায় দেখবা এই প্রশ্নটা তোমাদের ক নম্বরে আসে। আর তাপ দেওয়াকে ব্রুডিং বলে, মানে তুমি যে ঘরে তাপটা দিচ্ছ সেটাকে বলে ব্রুডিং। একটি ব্রুডারের নিচে 200 থেকে 250টি বাচ্চা রাখা যায়, মানে এই যে বাচ্চা ফোটানোর জন্য তুমি 200 থেকে 250টি ডিম দিয়ে একবারে বাচ্চা ফুটাইতে পারবা। এই জিনিসটা দেখো। লিটার ব্যবস্থাপনা, লিটার মানে কি, ওই যে নিচে যেটা পেরে দিচ্ছে সেটা তুষ ছাই কাঠের টুকরো বালু ইত্যাদি মেঝেতে বিছিয়ে মুরগির যে বিছানা তৈরি করা হয় তাকেই লিটার বলে। এটাও কিন্তু তোমাদের কতে দিতে পারে, তোমাদের সামনেই যাদের টেস্ট এক্সাম, ওই যে ব্রুডার হাউস এইগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভাই আপনার বইয়ের নাম কি, মিল খুঁজে পাই না তো। আমি তো এটা হচ্ছে অক্ষরপত্র বই থেকে নিছি। তুমি কোন বই পড়ো? দেখো বই সব একই, সবই হচ্ছে NCTB, মানে কি আমাদের ন্যাশনাল যে কারিকুলাম সেটা তাদের একটা ধারণা দিয়ে দেয় যে এই টপিক তোমার বইতে থাকতে হবে। তো আমি এটা থেকে সংগ্রহ করছি। সব বইয়ের মূল কথা একই, শুধু একটু ঘুরাই পেঁচাই, তুমি লিখতে পারলেই হয়েছে। তারপরে দেখো বাচ্চা ব্যবস্থাপনা, দ্রুত অধিক মাংস উৎপাদন সক্ষম এমন বাচ্চা সংগ্রহ করতে হবে। ব্রয়লার যখন তুমি উৎপাদন করছো তখন কি তোমাকে অবশ্যই অধিক মাংস উৎপাদন করতে পারে এমন জাতকেই তুমি সংগ্রহ করবা। তাপমাত্রা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চা ছাড়ার সময় ব্রুডারের তাপমাত্রা শীতকালে 35 ডিগ্রি, নট 350, 35 ডিগ্রি। এই যে 35 ডিগ্রিটা নিচে চলে আসছে, এই 35 ডিগ্রি, এবং গরমের দিনে 28 ডিগ্রি। কারণ কি গরমের দিনে এমনিতেই গরম পড়ে আর শীতের দিনে শীত থাকে, তাই গরমের দিনে দেখবা এমনিতেই নর্মাল তাপমাত্রায় 35 ডিগ্রি থাকে, এই জন্য এতটুকু থাকতে হবে। বাচ্চা ব্রুডারের কাছে জ্বর হলে বুঝতে হবে তাপমাত্রা কম আছে, মানে তাপমাত্রা কম থাকলে পারে বাচ্চাগুলা তোমার ব্রুডারের নিচে চলে আসবে। আর ব্রুডার থেকে দূরে সরে থাকলে বুঝতে হবে তাপমাত্রা বেশি আছে। রোগ ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা মানে কি যাতে রোগ না হয় সেইগুলা, জীবাণুনাশক প্রয়োগ করতে হবে, এদের বিভিন্ন ধরনের টিকা দিতে হবে, এইগুলা। তোমরা কি বুঝতে পারছো? বই নাই, বই না থাকলেও সমস্যা নাই, এইখানে ক্লাস করলেই বুঝতে পারবা। এই ক্লাসগুলো সুন্দর মতো পড়লেই বুঝতে পারবা, বই থাকার দরকার নাই।
এবার বাড়ন্ত ব্রয়লার মানে ব্রয়লারটা বাড়ছে, সেই সময় তোমাকে কি করতে হবে? দেখো 22 দিন বয়স থেকে বিক্রির পূর্ব পর্যন্ত মুরগিকে বাড়ন্ত ব্রয়লার মুরগি বলে। মানে কি, ওই যে ব্রুডার হাউস থেকে বের করার পরে যে সময়টা শুরু হবে 22 দিন, সেইখান থেকে একদম বিক্রির আগ পর্যন্ত মুরগিকে বাড়ন্ত ব্রয়লার বলে। এ সময় লালন পালন ও যত্নের উপর দৈহিক বৃদ্ধি বা মাংস উৎপাদন নির্ভর করে। তাপমাত্রা, ব্রয়লার ঘরের তাপমাত্রা সাধারণত 18 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে রাখা ভালো। গরমের দিনে বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। কারণ কি, দেখবে এরা প্রচুর পরিমাণ খাবার খায়, সব সময় গরম হয়ে থাকে, এই জন্য এদের গরমের দিনে ফ্যানের সুবিধাটা দেওয়া ম্যান্ডেটরি। ব্রয়লারের স্থান বা ঘর, লিটারের পালন করলে প্রতি বর্গ মিটারে 10 থেকে 12টি ব্রয়লার এবং খাঁচায় পালন করলে প্রতি বর্গ মিটারে 15টি ব্রয়লার। খাঁচায় পালন করলে তুমি একসাথে নিবিড়ভাবে অনেকগুলা ব্রয়লার পালন করতে পারবে, কিন্তু তুমি যদি লিটার, যেটা ওই যে কাঠ, তুষ, বালু এইগুলা বিছিয়ে পালন করছো, সেখানে কিন্তু তোমাকে অল্প পরিমাণ 10 থেকে 12টি ব্রয়লার পালন করতে হবে। খাবার ও পানির পাত্র, লম্বা খাবার পাত্রে 5 সেন্টিমিটার এর জন্য একটি ব্রয়লার এবং গোল খাবার পাত্রে 2 সেন্টিমিটারের জন্য একটি ব্রয়লার। মানে কি, খাবারের ওই যে গোল একটা থাকে, একটা লম্বা থাকে, ওইগুলোর মধ্যে খাবার প্রয়োগ করা হয়। আজান হচ্ছে, আজানটা শেষ হইলে আমরা আবার শুরু করব। ভাইয়া, আগের ক্লাসগুলা তুমি মিশন টেস্ট এ প্লাসের যে গ্রুপটা ছিল সেইখানে পাবে। তোমাদের এতক্ষণ পড়ানোর মধ্যে কি কোনো প্রশ্ন আছে? কারোর কোনো প্রশ্ন? না ভাইয়া, অল ক্লিয়ার। মেহরুন্নিসা, তোমরা আমাদের এফআরবিতে কে কে ভর্তি হয়েছ একটু হাত তুলো তো, একটু হাত তুলো। দেখো এখন আমরা ক্লাসে হাতও তুলতে পারি না। তোমরা একটু জানাও কমেন্টে যে এফআরবিতে আসি। আমরা এফআরবিতে ঠিক এইভাবেই তোমাদের ক্লাস নিব। সবার যেমনভাবে তোমাদের ক্লাস নিচ্ছে, তোমাদের অন্যান্য সাবজেক্টের যে কোর্সের ক্লাসগুলো হচ্ছে, ঠিক সেমভাবে আমরা এফআরবিতে তোমাদের A to Z। মনে করো তুমি সেকেন্ড ইয়ারে একদম লাস্টে, তোমার কয়দিন পরে এইচএসসি পরীক্ষা না, তুমি কিচ্ছু শেষ করনি, তুমি যদি আমাদের এই যে এফআরবিতে ভর্তি হও, তোমার A to Z সিলেবাসের প্রতিটা টপিক আমরা নিজে নিজে পড়াই দিব ইনশাল্লাহ। আমি
অনেকেই ভর্তি হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ক্লাসের দেখো, আমি তোমাদের বিস্তারিত পড়াচ্ছি, ক্লাসের যে টপিকগুলো মিল নেই কোনগুলা দিবা, আমি তোমাদের বিস্তারিত পড়াচ্ছি। এতগুলা তো তুমি পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে না। মেন টপিক ওই যে খামারের জন্য কি কি লাগে, মূলধন, জমি, তারপরে একটা ঘর, এই যে এই টপিকগুলা পয়েন্টগুলা তুমি লিখে নিবা, এবার নিজের মতো করে লিখবা। আমি তো তোমাকে বোঝানোর স্বার্থে অনেকগুলা কথা বলছি, এখানে অনেক কিছু অ্যাড করছি, কিন্তু তুমি তো একদম সংক্ষেপে লিখবা। তোমার পরীক্ষার খাতায় তো এত কিছু, তুমি তো মাথায় এত মোটা বই তো নিয়ে যাইতে পারবা না, তো ছোট ছোট করে নিজের মতো করে লিখে দিয়ে আসবা। এফআরবিতে বান্ডেল করছে, ইনরোল করেছি। দেখো আমাদের ভর্তি কিন্তু এখনো চলমান। তোমরা যারা এখনো ভর্তি হওনি, তোমরা ভর্তি হয়ে যাও। শারমিন, তোমার উত্তরটাই তো দিলাম যে হচ্ছে সবাই তো সব তো এই যে মাথায় নিয়ে যাইতে পারবা না, তাই এই যে মেন পয়েন্টগুলো রেখে তুমি পড়তে থাকো। তারপরে দেখো মুরগির বাচ্চা উৎপাদন বা ডিম ফুটানো। ডিম থেকে হচ্ছে মুরগির বাচ্চা উৎপাদন। দেখো ডিম থেকে বাচ্চা উৎপাদন প্রক্রিয়াকে ডিম ফুটানো বা হ্যাচিং বলে। কি বলে? ডিম ফুটানো বা হ্যাচিং। মুরগির বাচ্চা উৎপাদনের জন্য ডিম বাছাই এবং ডিম ফোটানোর পদ্ধতি জানা আবশ্যক। নিষিক্ত ডিম থেকে মুরগির বাচ্চা জন্মগ্রহণ করে, নিষিক্ত ডিম থেকে। অনিষিক্ত হইলে কিন্তু সেই ডিম থেকে তোমার বাচ্চা হবে না। নিষিক্ত ডিমকে হ্যাচিং ডিম বলা হয়। মানে কি, এই যে মোরগ মুরগির মিলনের ফলে যে ডিমটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে হ্যাচিং বা নিষিক্ত ডিম। একটি নিষিক্ত ডিম থেকে বাচ্চা জন্মাতে 21 দিন সময় লাগে। বাচ্চা ফোটানোর জন্য ডিম বাছাই। কেমন ডিম নিবা? নিষিক্ত। ডিমটা কেমন হবে? নিষিক্ত। নিষিক্ত না হলে কিন্তু সেখান থেকে বাচ্চা ফুটবে না। মোরগ মুরগির মিলনের ফলে যে ডিম উৎপাদিত হয় তাকে নিষিক্ত ডিম বলে। নিষিক্ত ডিম ছাড়া বাচ্চা ফোটে না, তাই বাচ্চা ফোটানোর জন্য নিষিক্ত ডিম বাছাই করতে হবে। তারপরে দেখো ফাটা ডিম থেকে বাচ্চা হয় না। এই যে 2 নম্বরে এখানে আছে ফাটা ডিম। ফাটা ডিম থেকে, তাই তোমাকে যখন ডিমটা তুমি হচ্ছে সংগ্রহ করবা বাচ্চা ফোটানোর জন্য, সবসময় খেয়াল রাখবা ডিমটা যেন না ফাটে। তারপরে দেখো ডিম থেকে বাচ্চা উৎপাদন। এবার দেখো পরিষ্কার ডিম। পরিষ্কার ডিম বাছাই করতে হবে। ডিমগুলো যাতে পরিষ্কার হয়, অপরিষ্কার হইলে কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটবে না। একই জিনিস বারবার চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের শেষে আরেকটা অ্যাড করে সুন্দর মতো করে দেওয়া আছে, কি কি হইলে পারে সেই ডিম থেকে বাচ্চা ফুটে না বা অনুর্বর হয়, সেটা আমরা একটু পরে দেখে নিব। ভাই হ্যাকিং ডিম কি? হ্যাকিং না, হ্যাসিং। হ্যাসিং, ওকে, বানান ভুল থাকতে পারে। দেখো ডিম ফোটানোর পদ্ধতি। ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করাকে হ্যাচিং বলে। প্রাকৃতিক পদ্ধতি মানে কি, তুমি মুরগি দিয়ে ডিম ফুটাইতে পারো অথবা তুমি ইনকিউবেটরের মাধ্যমে ডিম ফুটাইতে পারো, কিন্তু ইনকিউবেটরে ডিমটা তুমি ফুটাইলে ডিম যে বাচ্চাটা উৎপাদন হবে সেটা কিন্তু কম শক্তিশালী। কিন্তু প্রাকৃতিকভাবে যদি উৎপাদন করো, ও হচ্ছে ওর মায়ের সাথে ঘুরতে পারবে, ওর মা ওর খাবার গ্রহণ শিখাবে। মানে সব কিছু আমাদের আম্মুরা যেমন আমাদের ছোটোবেলা থেকে লালন পালন করে সব কিছু শিখাইছে, হাঁটা শিখাইছে, কিভাবে খাদ্য গ্রহণ করতে হয় সেগুলো আর শিখাইছে। কিন্তু তুমি যদি এই কৃত্রিম পদ্ধতি ইনকিউবেটরে বাচ্চাটা উৎপাদন করো, সেইখানে কিন্তু তুমি একসাথে অনেকগুলো বাচ্চা উৎপাদন করতে পারবা। কিন্তু প্রাকৃতিকভাবে তুমি একটা মুরগি দিয়ে 8 থেকে 10টি বাচ্চা ফুটাইতে পারবা। বুঝছো? অপরিষ্কার মানে ময়লাযুক্ত। এখন ডিমটা তোমার হচ্ছে বাচ্চা ফুটবে, ময়লাযুক্ত বলতে মানে খুব বেশি পরিমাণ ময়লা, কিন্তু ডিমটা ধুয়ে ফেলা যাবে না। তুমি যে ডিমটা থেকে বাচ্চা উৎপাদন করতে চাচ্ছ সেই ডিমটা ধুয়ে ফেলা যাবে না। বুঝছো? ধুয়ে ফেললে কিন্তু ওই ডিমটা আর বাচ্চা দিতে সক্ষম হবে না। দেখো কৃত্রিম পদ্ধতি। যন্ত্রের মাধ্যমে উপযুক্ত তাপ প্রয়োগ করে ডিম ফোটানোর পদ্ধতিকে কৃত্রিম পদ্ধতি। 2 প্রকারে, 1 ইনকিউবেটরের পদ্ধতি, 2 তুষ পদ্ধতি। মানে তুষের মাধ্যমে গরম করে বাচ্চা ফুটাইতে হবে অথবা ইনকিউবেটরে ডিম ফোটানোর পদ্ধতিটা দেখে নিই। পরিষ্কার পরিচ্ছন্নতা।
প্রতিবার বাচ্চা ফোটানোর আগে ও পরে ভালোভাবে জীবাণুনাশক দিয়ে ইনকিউবেটরটা জীবাণুমুক্ত করে নিতে হবে, যাতে কোনো জীবাণু না থাকে। আর জীবাণু থাকলেই কিন্তু এগুলা তুমি যখন বাচ্চা ফোটাচ্ছ তখন ওই বাচ্চাকে আক্রমণ করবে, ওই আক্রমণটা যাতে না করে সেটা তোমার খেয়াল রাখতে হবে। তাপমাত্রা নিয়ন্ত্রণ, অবশ্যই তোমার ইনকিউবেটরে তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে হবে। দেখো কেরোসিন ইনকিউবেটর, যেটা মানে কেরোসিনের মাধ্যমে চলে, সেটা ডিম বসানোর প্রথম 2 সপ্তাহে 38.30 থেকে 39.5 ডিগ্রি সেলসিয়াস এবং তৃতীয় সপ্তাহে 38.60 সেলসিয়াস তাপমাত্রা রাখা উচিত। দেখো তোমাদের পয়েন্টের পরে এইগুলা তোমাদের সাধারণত মনে থাকবে না, তাই কি করতে হবে তোমাদের, তোমরা সে পয়েন্টের আগে যে সংখ্যাটা আছে, মনে করো 38 থেকে 39, এই যে 38, এই সংখ্যাগুলো মনে রেখে এইগুলা যদি ইনকিউবেটর পদ্ধতি আসে এইভাবে লিখে আসতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাকে দিতে পারে একজন হচ্ছে মুরগি দিয়ে হচ্ছে ডিম ফুটাচ্ছে আর একজন যন্ত্রের সাহায্যে ডিম ফুটাচ্ছে, কোনটা সবচাইতে ভালো, কোনটা উপযোগী, কোন পদ্ধতিতে কিভাবে ডিম ফুটানো হয়, সেই জিনিসটা তোমাকে লিখে আসতে হবে এই যে সুন্দর মতো করে। বুঝতে পারছো কি তোমরা? তারপরে দেখো আপেক্ষিক আর্দ্রতা, ইনকিউবেটরের প্রথম 18 দিন আপেক্ষিক আর্দ্রতা 50% থেকে 60% এবং শেষের 3 দিন 65% থেকে 70% রাখা উচিত। তারপরে ডিম বসানো, মানে তোমার সঠিক উপায়ে ইনকিউবেটরে ডিম বসাইতে হবে। তোমার ওইখানে যে হচ্ছে সাইজটা থাকবে আকার আকৃতি অনুসারে, সেই অনুসারে ডিমটা বসাইতে হবে, বুঝছো? ডিম বসানোর পরে প্রতি 8 ঘন্টা পর পর ডিমটা ঘুরাই দিতে হবে। মনে করো তুমি একবার বসাইছো ডিমটা এইভাবে, মানে ওর ছোট অংশটা উপরের দিকে আর মোটা অংশটা নিচের দিকে, পরবর্তীবার ডিমটা ঘুরিয়ে সরু অংশটা নিচের দিকে এবং মোটা অংশটা উপরের দিকে বসাইতে হবে, বুঝছো? তারপরে দেখো ডিম পরীক্ষা করা, আসলেও ডিমটা থেকে বাচ্চা উঠবে কিনা সেই জিনিসটা তোমাকে পরীক্ষা করে নিতে হবে। ডিমের মধ্যস্থলে বা প্রান্তে বেশি রক্তনালিকা দেখা গেলে বুঝতে হবে ভ্রূণ বড় হচ্ছে। মানে ডিমটার ভিতরে তুমি একটা লাইট দিয়ে দেখতে পারো যে হচ্ছে ইনকিউবেটর থেকে তুলে যে ওর ভিতরে কোনো রক্তনালী দেখা যাচ্ছে কিনা, সেই জিনিসটা তুমি দেখবে যে ওর ভিতরে রক্তনালী দেখা গেলে বুঝবা যে ডিমটার ভ্রূণ বড় হচ্ছে, ওইটা থেকে বাচ্চা উৎপাদন হবে। এই পেজে কি কি সাবের ক্লাস হয়, সাধারণত বাংলা, ইংলিশ, আইসিটি সহ তোমার মানবিক বিভাগের মোট 13টি সাবজেক্টের ক্লাস হয়। এগুলোর পিডিএফ কোথায় পাবো? এগুলোর পিডিএফ আমাদের ওয়েবসাইটে পাবে ইনশাল্লাহ। দেখো সেটিং ট্রেতে, হেসিং ট্রেতে ডিম স্থানান্তর, একটা ট্রেতে ছিল সেটিং ট্রে, ওই যে তুমি ঘোরাই টোরাই নিলে, তারপরে হেসিং ট্রেতে তোমাকে নিয়ে যেতে হবে। 18তম দিন ডিম সেটিং ট্রে থেকে 19তম দিনে ডিম হ্যাসিং ট্রেতে স্থানান্তর করতে হবে। এই ট্রেতে ডিম ফুটে বাচ্চা বের হয়। দেখো ইনকিউবেটরের শর্তাবলী, মানে কি কি থাকলে ইনকিউবেটর ভালো হবে সেই জিনিসটা। তারপরে দেখো ডিম অনুর্বর হওয়ার কারণ, এই জিনিসটাই তোমাদের দেখাইতে চাইছিলাম। কি কি কারণে ডিম অনুর্বর হয়? ডিম অপরিষ্কার হইলে, সংরক্ষণে ত্রুটি হইলে, এদের সুন্দর মতো প্রজনন না হইলে ডিমটা অনুর্বর হওয়ার কারণ হয়। আবার ডিম সংগ্রহে ত্রুটি হইলে, তখন কিন্তু ডিমটা তোমার সংগ্রহ করলে। তারপরে দেখো মুরগি পালন পদ্ধতি 3 ভাবে পালন করা হয়: মুক্ত, অর্ধমুক্ত, সম্পূর্ণ আবদ্ধ। মুক্ত মানে কি, সব সময় মুরগিগুলা মানে বিচরণ করবে, তুমি একটা জায়গায়, রাতে তুমি একটা আবাসস্থল ওদের দিয়ে দিবা, সেইখানে এসে থাকবে, সারাদিন ওরা চড়িয়ে বেড়াবে এবং প্রাকৃতিক খাদ্য গ্রহণ করবে। আর অর্ধমুক্ত কি মানে কি, একটা দিনের নির্দিষ্ট সময়, মনে করো তুমি দিনের বেলায় ছেড়ে দিচ্ছ আর হচ্ছে রাতের বেলায় তোমার ঘরে ঢোকাই দিচ্ছ, এইভাবে তুমি
এইভাবে তুমি লালন পালন করছো, তাইলে সেটা হচ্ছে অর্ধভুক্ত। আর সম্পূর্ণ আবদ্ধ মানে কি, সব সময় আবদ্ধ, তুমি কোনো প্রাকৃতিক খাদ্য এদের খাইতে দিচ্ছ না, তুমি শুধু সম্পূরক খাদ্য বাইরে থেকে প্রয়োগ করে এদের খাবার দিচ্ছ, সেটাই হচ্ছে সম্পূর্ণ আবদ্ধ। তারপরে দেখো ডিম অনুর্বর হওয়ার কারণ, তখন ওই যে আমরা যেই জিনিসটা পাইলাম না সেই জিনিসটা এইখানে দেখো, প্রজনন না হওয়া, মরগ মুরগির সঠিক মিলন না হইলে তোমার এটার ডিম অনুর্বর হবে এবং সেখান থেকে বাচ্চা ফুটবে না। শুক্রাণুর গুণগত মান কম এবং খারাপ হইলে, এই যে স্পার্মের যে গুণগত মানটা কম হইলে তখন ওই ডিম থেকে বাচ্চা উৎপাদন হবে না। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, এই যে পয়েন্টগুলো দিবা আর একটু বিস্তারিত দিবা। তারপর শুক্রাণু মারা গেলে, তারপর বন্ধা হইলে, মরগ মুরগি দুইটাই যদি বন্ধা হয় তাদের ডিম থেকে কখনো বাচ্চা হবে না। তারপরে দেখো মরগের বয়স বেশি হইলে, মরগের একটা 20টা মুরগির জন্য একটা মরগ সিলেক্ট করা হয়, বুঝছো, বাচ্চা উৎপাদনের জন্য। মানে যে খামারগুলোতে বাচ্চা উৎপাদন করা হবে সেই খামারগুলোতে 20টা মুরগি থাকলে একটা মরগ থাকতে হয়। এখন যদি হচ্ছে ওই মরগটার বয়স অনেক বেশি হয় সেইখান থেকে সাধারণত বাচ্চা উৎপাদন হবে না। সুষম খাদ্যের অভাব, তোমার হচ্ছে যে মুরগির খাবারগুলো দিচ্ছ সেইগুলো যদি সুষম খাদ্য না হয়, একই ধরনের খাদ্য তুমি দিচ্ছ, তাইলে ওদের পুষ্টির অভাবের কারণে সেইখান থেকে বাচ্চা উৎপাদন সম্ভব হবে না। ডিম অপরিষ্কার হলে, ডিমটা খুব বেশি অপরিষ্কার হইলে কিন্তু সেখান থেকে বাচ্চা উৎপাদনের প্রবাবিলিটি অনেক কমে যাবে। তাই তোমাদের খেয়াল রাখতে হবে ডিমটা যেন অপরিষ্কার না হয়। আর যদি অপরিষ্কার হয়ও মানে অল্প পরিমাণ, তখন কিন্তু ধুয়ে ফেলা যাবে না, ধুয়ে ফেললে কিন্তু ওই ডিমটা থেকে আর বাচ্চা উৎপাদন হবে না। রোগাক্রান্ত হলে, মরগ মুরগি যদি রোগাক্রান্ত হয় তাইলে সেখান থেকে বাচ্চা উৎপাদন হবে না। এবার মুরগির দুইটা রোগের আমরা জানবো, যে দুইটা রোগ তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। 3টার মধ্যে লাভজনক কোনটা? দেখো আবদ্ধ পদ্ধতিটা খাসায় যে পালনটা করবা এটাই লাভজনক। কারণ কি, তুমি এখান থেকে বাইরে থেকে খাবার প্রয়োগ করতে পারছো নিজের মতো করে, বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশন মানে এদের যে সুযোগ সুবিধা দিতে পারছো, এটা তুমি করতে পারবা। কিন্তু সম্পূর্ণ এই যে ছেড়ে দিয়ে কিন্তু ওইগুলা খুব বেশি বড় হবে না, তো এইগুলা একটু খেয়াল রাখতে হবে। তাই সবচাইতে ভালো হয় তোমার আবদ্ধ পদ্ধতিটা। দেখো রানীক্ষেত রোগ কী কারণে হয়? রানীক্ষেত রোগটা ভাইরাসজনিত রোগ, নিউক্যাস্টল ডিজিজ ভাইরাস নামক জীবাণুর সংক্রমণে এই রোগ হয়। কোনো এলাকায় এই রোগ দেখা দিলে 5 থেকে 7 দিনের মাথায় রোগটা পুরো মরগ মুরগি ওই অঞ্চলের পুরো মরগ মুরগি আক্রান্ত হয়ে যেতে পারে, বুঝছো। এটা কিন্তু তাসিন জাহান হাবিবা ফুল কোর্স কত টাকা? আমাদের ফুল কোর্স এখনও 3800 টাকা বান্ডেল কোর্স। বান্ডেল কোর্স আমাদের 3800 টাকা। কিছুদিন পরে এটা বৃদ্ধি পাবে, এখনও ডিসকাউন্ট চলছে, কিছুদিন পরে ডিসকাউন্ট শেষ হয়ে গেলে প্রায় 5,000 টাকার কাছাকাছি চলে যাবে। তারপরে দেখো এই রোগের লক্ষণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় আসবে। এই যে প্রতি বছরই প্রায় এই প্রশ্নটা আসে যে হচ্ছে রানীক্ষেত, ওই যে মুরগির মাথা এরকম ব্যাকা হয়ে যাচ্ছে, এটার কি একটা চিত্র দিয়ে দেবে, মুরগির মাথা ব্যাকা হয়ে যাচ্ছে, কোন রোগে আক্রান্ত হয়েছে, লালা পড়ছে, মানে কিছু সিমটম তোমাকে জানাই দিবে, সেখান থেকে তোমাকে বোঝাই দেবে। জি স্যার, ওকে। তারপরে দেখো রোগের লক্ষণ, মুখ দিয়ে লালা পড়ে, হাসি কাশি, নাক দিয়ে শ্লেষ্মা ঝরে, মানে কি অনেকটা ঠান্ডা লাগার মতো, মুরগি চুনের মতো মলত্যাগ করে। মলত্যাগ, এই যে এই সিমটমগুলা কিছু একটা তোমাকে উদ্দীপকে দিয়ে দেবে যে মুরগি এমন করে, হাসি কাশি, নাক দিয়ে শ্লেষ্মা পড়ে, মুরগি চুনের মতো মলত্যাগ করে, তাহলে কোন রোগে আক্রান্ত হয়েছে সেইগুলা কিন্তু তোমাকে ধরে নিতে হবে। শ্বাস প্রশ্বাস দূরত্ব হয়, হা করে নিঃশ্বাস নেয়, এই যে মুরগিটার চিত্র কেমন দিবে জানো, এই উপরের দিকে মাথা দিয়ে মনে করো এই যে এরকম হা করে আসে, ওইভাবে নিঃশ্বাস নিচ্ছে, ওই জিনিসটা তোমাদের দিবে পরীক্ষায়। অনেক সময় শ্বাস নেওয়ার সময় ঘর ঘর শব্দ হয়, যেহেতু ঠান্ডা এই জন্য ঘর ঘর শব্দ হয়। 2-1 দিনের মধ্যে মুরগির মৃত্যু ঘটে, এই রোগটা আক্রান্ত হইলে মুরগির মৃত্যু ঘটবে, এটা স্বাভাবিক।
মুরগির খাওয়া ছেড়ে মাথা নিচু করে ঝিমাতে থাকে। মুরগি একদম খাওয়া ছেড়ে দেয়, ওই যে হা করেও দিতে পারে, আবার এই যে মাথা নিচু করেও দিতে পারে। তখন কিন্তু ধরে নিবা কিন্তু এই রোগটা, এটা কিন্তু ধরা কিন্তু খুবই সহজ। তোমাদের এই যে রানীক্ষেত দিবে, আর আরেকটা আছে বার্ড ফ্লু। এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। ডানা নিচের দিকে ঝুলে পড়ে এবং পালক অবিন্যস্ত থাকে, মানে কি তোমার এই যে রোগটা হলে কি কি হইতে পারে সেই জিনিসটা এখানে তোমাকে এইভাবে লিখতে হবে। তারপরে দেখো এই রোগটার কিভাবে তুমি চিকিৎসা দিবে। রোগ যাতে না হতে পারে সেটাই, মানে কি ওই যে প্রতিকারের চাইতেও প্রতিরোধ উত্তম, নাকি প্রতিরোধের চাইতে প্রতিকার উত্তম, একটু জানাও তো ভাই। মুরগির কি জ্বর আসে? হ্যাঁ, মুরগির কি জ্বর আসে? অবশ্যই। শ্লেষ্মা কি? দেখো এই যে আমাদের ঠান্ডা লাগলে নাক দিয়ে পানি পড়ার সাথে অনেক সময় ঘন হচ্ছে একটা পদার্থ বের হয়, ওই যে ওই পদার্থটাই হচ্ছে শ্লেষ্মা। তারপরে দেখো প্রতিরোধের চাইতে প্রতিকার উত্তম না প্রতিকারের চাইতে প্রতিরোধ উত্তম, একটু জানাও তো কমেন্টে। হ্যাঁ, এই যে মেহেরুন্নেসা মারিয়া, প্রতিরোধ উত্তম অবশ্যই। প্রতিকার মানে কি, আমরা যখন হচ্ছে একটা কিছু ঘটে গেছে, একটা রোগ হয়ে গেছে, তারপরে আমরা বিভিন্ন ওষুধ টষুধ প্রয়োগ করছি, এটা হচ্ছে প্রতিকার। আর প্রতিরোধ মানে কি, আগে থেকেই যাতে না হয় সেইটা আমরা ব্যবস্থা নিব, এই জিনিসটা। দেখো নিয়মিত প্রতিষেধক টিকা দিতে হবে যাতে এই রোগটা না হয়, প্রতিষেধক টিকা তোমাকে দিতে হবে। এবং সকল সরকারি পশু হাসপাতালে এই রোগের টিকা পাওয়া যায়। দুই ধরনের টিকা দেওয়া হয়, একটা বিসিআরডিভি আর একটা আরডিভি। একটা বিসিআরডিভি যেটা বড়, সেটা 4 থেকে 6 দিনের বয়সী বাচ্চাকে দেওয়া হয়, মানে কি 4 থেকে 6 দিন বয়সী বাচ্চাকে দেওয়া হয়। আর আরডিভি 2 মাসের অধিক বয়সী বাচ্চাকে প্রতি 4 মাস পর পর তোমাকে এই টিকা দিতে হবে। এই রোগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওকে ভাই, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন? আমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে পড়ি। তোমরা কি বুঝতে পারছো? এই যে বার্ড ফ্লু আর এই যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, বা এই আগেরটা আমাদের কি ছিল, রানীক্ষেত রোগ আর বার্ড ফ্লু, এই দুটা রোগ খুবই গুরুত্বপূর্ণ। দেখো কারণ এবার আমরা দেখব বার্ড ফ্লুর কারণ। মুরগি ও অন্যান্য পাখিতে টাইপ এ ভাইরাসের কারণে এই রোগটা সংক্রমিত হয়, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা একে বার্ড ফ্লু বলা হয়। মারাত্মক আকারের এভিয়ান ইনফ্লুয়েঞ্জার জন্য সাবটাইপ H3 এবং H মূলত দায়ী। বর্তমানে সারা বিশ্বে পোলট্রি শিল্পের একটি বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে প্রথম শনাক্তকরণ করা হয় 2007 সালে। এ রোগে আর্থিক ক্ষতির পরিমাণ খুব বেশি। এইবার দেখি রোগের সংক্রমণ। এই যে সংক্রমণটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের কিছু লক্ষণ দেওয়া থাকবে, এই লক্ষণটা দিয়েই তোমাকে রোগটা ধরতে হবে। ভাই হাঁস মুরগির হসপিটাল কোথায়? যেটা তোমাদের উপজেলাতে পশু হাসপাতাল থাকে, সেইগুলা থেকেই হাঁস মুরগিতে হাঁস মুরগির করতে হয়, তুমি চিকিৎসা নিতে পারো। হ্যাঁ, সিইউতে 7 পজিশন, আরে এইগুলা বাদ দাও। কেন সাবজেক্ট ভালো আসছিল না? মানুষের একটা ইচ্ছা থাকে, বুঝছো, এই জায়গায় আসলে বুঝতে পারবা। আমি এসব কথা ক্লাসের মাঝে না বলি,
যে গল্প করা হয়ে যায় আর কি, এগুলো না বলি, বুঝছো? এখন মানুষের এক একজনের এক এক রকম ইচ্ছা থাকে, একদিকে মুভ করার ইচ্ছা থাকে, তো সেই অনুযায়ী মানুষ সাবজেক্ট চুজ করে এবং সেইখানে পড়ে। অনেকগুলা ইউনিভার্সিটিতে আমি ছেড়ে দিয়ে আসছি আর কি। আমাদের সময় গুচ্ছ ছিল সবগুলা, জগন্নাথ সব মিলাই, ওইটাতে আমার পজিশন ছিল 319, আর জাহাঙ্গীরনগরে পজিশন ছিল 328 আর কি। মানে মুভ করার ইচ্ছা। অবশ্য বিউপিতেও আমার ইকোনমিক্স আসছিল, এই আর কি। মানে এক একজনের ইচ্ছা থাকে না যে এই সাবজেক্টে পড়বো, ছোটোবেলা থেকে একটা ইচ্ছা বেড়ে ওঠে, তো এই আর কি। অনেক কিছু ছেড়ে দিয়ে এসে এখানে আসছে, বুঝছো? 7 পজিশন এসে ওইখানে আমার ইংরেজি আসছিল, আর আমার কোনোদিন ইংরেজি পড়ার ওই সাহিত্যর মধ্যে যাওয়ার ইচ্ছা ছিল না যে সাহিত্য পড়বো, এই আর কি। যাক, লাইফের কথা বাদ দাও, আমরা আমাদের ক্লাসের কথা, তোমাদের লাইফের চিন্তা করি। তারপরে দেখো, খামারের যন্ত্রপাতি, জিনিসপত্র এবং মানুষের সাহায্যে জীবাণু বাতাসের সাথে সাথে স্থানান্তর হতে পারে এবং রোগের বিস্তার হয়। কিসের সাহায্যে? জীবাণুর সাথে সাথে এই যে বাতাসের সাহায্যে এটা স্থানান্তর হতে পারে। মানে কি, এটা বায়ুর সাহায্যে এই যে সংস্পর্শে একটা রোগ হইতে পারে। তারপরে দেখো, একই ফার্ম বা কাছাকাছি এক পাখি হতে অন্য পাখিতে স্পর্শের মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। তার মানে কি, এটা একটা ছোঁয়াচে রোগ। একটা পাখিতে আক্রান্ত হইলে অপর পাখিটা আক্রান্ত হবে, সেই জিনিসটা। আক্রান্ত হলে 2 থেকে 4 দিনের মধ্যে রোগের লক্ষণ দেখা দেয় এবং দ্রুত আশেপাশের মুরগিতে ছড়িয়ে পড়ে। 2 থেকে 4 দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায় এবং ছোঁয়াছুঁয়ি রোগ। হ্যাঁ, তোমার কথাটা অনেকটা মিল। অবশ্য তুমি যে ব্যঙ্গ করে বলছো এটাও বোঝা যাচ্ছে তোমার কথার মধ্যেই। দেখো, তারপরে এই রোগটা কি হইলে তুমি বুঝতে পারবা? পালক উস্কো খুস্কো হয়ে যাবে। মানে কি, পালক এলোমেলো থাকবে এই মুরগির, খাবারের অনীহা দেখা যায় এবং ডিম পাড়া মুরগি ডিম পাড়া কমিয়ে দেবে। এই রোগটা আক্রান্ত হইলেই তোমার মুরগিটা যে ডিম পাড়তো সেই ডিম পাড়ার পরিমাণটা কমিয়ে দিবে, এই জিনিসটা বোঝাচ্ছে। তারপরে দেখো, চোখে কনজাংভাইটিস দেখা যায়, চোখ লাল হয়ে যায় এবং চারদিক ফুলে যায়। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ সিমটম, যে একটা মুরগির চোখ লাল হয়ে যায় এবং চোখটা ফুলে যায়, তাইলে কোন রোগে আক্রান্ত হয়েছে, এই জিনিসটা। মাথা ও মাথার ঝুঁটিতে পানি জমে যায়। মাথা এবং মাথার ঝুঁটিতে, ওদের মাথার উপরে দেখবা কিছু কিছু মুরগির একটু চুলের মতো অংশ থাকে, ওইটাকেই ঝুঁটি বলে। ওই জিনিসটাকে কি হয়, ফুলে যায়। মুরগির শ্বাসতন্ত্র আক্রান্ত হলে নাক ও মুখ দিয়ে পানি পড়ে। মুরগির শ্বাসতন্ত্র আক্রান্ত হলে ওই যে তোমার রানীক্ষেতের মতো নাক দিয়ে পানি পড়ে, কিন্তু ওইটাতে শ্লেষ্মা বের হয়, এটাতে শ্লেষ্মা বের হয় না। মুখ ও নাক দিয়ে রক্তক্ষরণও দেখা দিতে পারে এবং পাতলা পায়খানা দেখা দেয়, এই রোগটার লক্ষণ। এই দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ রোগ মুরগির। তোমার মুরগি থেকে রোগ আসলে কিন্তু এই দুইটাই দিয়ে দেয়। তারপরে দেখো, রোগ দমন। আক্রান্ত এলাকা পরিষ্কার করে জীবাণুনাশক ওষুধ প্রয়োগ করতে হবে। মানে যে অঞ্চলটায় তোমার আক্রান্ত হয়েছে সেখানে জীবাণুনাশক প্রয়োগ করতে হবে এবং আক্রান্ত এলাকার সম্পূর্ণ মুরগি নিধন করতে হবে। মনে করো তোমার মুরগিটা মরে যাচ্ছে, সেই মুরগিটা তুমি পুড়িয়ে মাটি চাপা দিয়ে দাও, যাতে অন্যের খামারের মুরগিতে আক্রান্ত না হয়, সেই জিনিসটা বোঝাচ্ছে। তারপরে দেখো, এই রোগটার প্রতিরোধ, মানে কি কি উপায় গ্রহণ করলে আমরা এই রোগটা যাতে না হয়, খামারের মুরগিগুলোর মধ্যে আক্রান্ত হওয়ার প্রবণতা কমে যায়, সেইগুলা আমরা কিভাবে গ্রহণ করতে পারি। দেখো, এই রোগের প্রতিষেধক টিকা দিতে হবে এবং 1 দিন বয়সের মুরগির চোখে 1 ফোঁটা করে বার্ড ফ্লুর টিকা দেওয়া এবং অন্য যে কোনো বয়সের মুরগির ত্বকের নিচে 1 সিসি করে টিকা দেওয়া হয়। মানে কি, 2টা রোগী দেখলাম যে আমরা টিকা দিলে ওখানে কি কি ছিল, BCRDV আর RDV টিকা দিতে হবে, আর এখানে বার্ড ফ্লুর যে নির্ধারিত টিকা আছে সেটা দিতে হবে। মরিয়ম ইসলাম কখন ক্লাস শেষ করবে? আমাদের আর একটুই আছে, হাঁসের কয়েকটা রোগ দেখেই আমরা আমাদের ক্লাস শেষ করব ইনশাল্লাহ। তারপরে দেখো, জৈব নিরাপত্তা। মানে কি,
এই যে মুরগির বিভিন্ন ধরনের নিরাপত্তা, এরা ঠিক মতো খাবার পাচ্ছে কিনা, তুমি ঠিক মতো খাবার দিচ্ছ কিনা, তারপরে হচ্ছে এদের পর্যবেক্ষণ করছো কিনা, এদের যে রোগ বালাই পর্যবেক্ষণ তুমি ঠিক মতো করছো কিনা সেই জিনিসটা তোমাকে দেখতে হবে। তারপরে দেখো সার্ভিলেন্স তথা রোগের আক্রমণ, সংক্রমণ এবং প্রাদুর্ভাব সম্পর্কে খবর রাখতে হবে। তোমার রোগটার হচ্ছে এই রোগটা তোমার আশেপাশের অঞ্চলে হচ্ছে কিনা, তোমার খামারে আসার সম্ভাবনা কতটুকু, এই যে প্রাদুর্ভাব মানে কি এর ছড়িয়ে পড়ার সম্ভাবনা কতটুকু, সেইগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। সেই জিনিসটা এইগুলো হচ্ছে প্রতিরোধ, এইগুলো জানলে তুমি সহজেই প্রতিরোধ করতে পারবে। এবার হচ্ছে আমরা পাতিহাঁস গত ইতে পড়ছিলাম, এখন পাতিহাঁস হচ্ছে যে পালন করার পদ্ধতি দেখি। উন্মুক্ত পদ্ধতি মানে কি তুমি সবসময় ছেড়ে দিবা, ছেড়ে দিয়ে তুমি পালন করবে একদম উন্মুক্ত। আর আবদ্ধ পদ্ধতি, আবদ্ধ পদ্ধতি মানে কি, আবার আবদ্ধ পদ্ধতি দুই প্রকার, মেঝেতে আবদ্ধ করে আবার খাঁচায় আবদ্ধ করে। মেঝেতে মানে কি তুমি একটা ঘর করলে অনেকগুলা হাঁস একসাথে করে তুমি আবদ্ধ করে যে ইয়েটা করলে, পালনটা করলে সেটা। আর হচ্ছে খাঁচায় মানে কি একদম খাঁচা বানাইয়ে তুমি হচ্ছে লোহার তৈরি খাঁচা বানাইয়ে তার ভিতর লালন পালন করলে, সেটা একটা পদ্ধতি। তার অর্ধ আবদ্ধ পদ্ধতি কি মানে কি তুমি দিনের এক সময় হচ্ছে ছেড়ে দিবা, আবার এক সময় তুমি আবদ্ধ করে রাখবা। সেটা দেখো পুকুর বা জলাশয়ের সামনে হাঁসের ঘর বানানো হয় এবং জলাশয়ের চারদিকে ঘের দিতে হয় যাতে বাইরে না যেতে পারে। দেখছো, মানে পুকুরে সারাদিন খাবে, আবার একটা ঘর থাকবে, সেই ঘরের ভিতর যেয়ে ওরা স্থান গ্রহণ করবে, এটাই। আর ভাসমান পদ্ধতি মানে কি পুকুরের যে জলাশয়ের উপর বাঁশ কাঠ দিয়ে যে হাঁসের ঘর তৈরি করবা, সেটা ভাসমান পদ্ধতি। এটা মাছ ও হাঁসের সমন্বিত চাষ, এটাই হচ্ছে সেই মিশ্র চাষ, মাছ আর হাঁস একসাথে চাষ করা হচ্ছে। মুরগি পোকামাকড় খেলে মুরগির পেট খারাপ হয় না? অবশ্যই, এই যে বিভিন্ন আক্রান্ত হচ্ছে, বিভিন্ন খারাপ পোকা খাওয়ার ফলেও তো হইতে পারে, তাই না? তাইলে তুমি হচ্ছে এই যে মনোবিজ্ঞানের মতো প্রশ্ন করলে যে হচ্ছে মুরগি পোকা খাই, মানুষ মুরগি খাই, তাইলে কি মানুষ পোকা খায়? বাংলাদেশ প্রেক্ষিতে কোন পদ্ধতি ভালো? দেখো আমাদের দেশের, যদি তুমি বাংলাদেশ প্রেক্ষিতে বলো তাইলে কিন্তু মানে এই যে মুক্ত অবস্থায় যে চাষটা করছে এটাও ভালো হইতে পারে, আবার মিশ্র চাষ মানে দুইটা একসাথে ইনকাম। কারণ কি বাংলাদেশের মানুষের কিন্তু আর্থিক অবস্থা এতটা ভালো না। তোমার হচ্ছে সব সময় আবদ্ধ পদ্ধতিতে, যারা শহর অঞ্চলে আছে তাদের হিসাব আলাদা। আবদ্ধ পদ্ধতিতে যখনই চাষ করবা তোমাকে কিন্তু প্রচুর পরিমাণ সম্পূরক খাদ্য মানে বাইরে থেকে, প্রাকৃতিক খাদ্যের বাইরে দিতে হবে। এই যে এই খাদ্যগুলা যখন দিচ্ছ তোমার একটা হিউজ পরিমাণ কষ্ট হচ্ছে, এই কষ্টটা যাতে কমাইতে পারো সেই জন্য অল্প বাইরে থেকে তোমাকে না দিয়ে ওই যে মুক্ত অবস্থায় পালন করাই ভালো। তারপরে দেখো হার্ডিং পদ্ধতি, এটাও একটা হাঁস পালনের পদ্ধতি। এই পদ্ধতিতে কিভাবে পালন করা হয় দেখো, নির্দিষ্ট কোণে ঘরে রাখা হয় না, সন্ধ্যায় একটি খাঁচায় রাখা হয়, এরপর সকালে ডিম সংগ্রহ করে ছেড়ে দেওয়া হয়, এক জায়গায় চড়ে যাওয়ার পর অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় এবং দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়। দেখবা তোমরা যারা গ্রামে বা হচ্ছে শহর থেকে গ্রামের দিকে যাও, কোনো হচ্ছে এলাকায় একটা বালক ওই রকম হাঁস চড়াই নিয়ে বেড়ায়, ওই যে চড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, রাতের বেলা এক জায়গায় রেখে দিচ্ছে আর দিনের বেলায় এক জায়গা থেকে অন্য জায়গায় চড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, এটাই হচ্ছে হার্ডিং পদ্ধতি। আর ল্যান্ডিং পদ্ধতিতে কি করা হয়, এই পদ্ধতিতে বিল খাল এইসব জায়গায় হাঁস পালন করা হয়। হাঁস দিনের বেলা বিল, হাওর, জলাশয় ঘুরবে এবং রাতের বেলায় ঘরে রাখা হয়। এই পদ্ধতিতে 100 থেকে 200টি হাঁস পালন করা যায়। জলাশয় এবং হাওরের পাশে ঘর তৈরি করা হয়। লেন্টিং বুঝতে পারছো তোমরা? অনেকের এলাকায় দেখবা হচ্ছে অনেক পানি টানি জমে থাকে, সেখানে খাল, বিল, হাওর বলতে ওই যে তোমরা সুনামগঞ্জ, টাঙ্গুয়ার হাওর বলতে পারো। এইসব এলাকায় এক সময় যে পানিটা যখন আসে তখন কিন্তু ওই অঞ্চলের মানুষজন এই যে এই পদ্ধতিতে হাঁস পালন করতে পারে। যখন হাওরে পানি থাকে না তখন কিন্তু আবার গরু চড়িয়ে নিয়ে বেড়ায় হাওরের ওই যে উপরে, বুঝছো? ওই জায়গায় তুমি হচ্ছে হাওরে হচ্ছে ঘর করে এইভাবে হাঁস মুরগিও পালন করতে পারো। রোজিনা হোসেন লজিক, আসলে ওই যে মাছ কি মুরগি পোকা খায়, মানুষ মুরগি খায়, মানুষ পোকা খায়, কিন্তু এটা আসলে তো ঠিক না। লজিক কার
মনোবিজ্ঞান আছে তারা একটু বলতে পারবা। স্যার মুরগি কি কানে শোনে? তাইলে তুমি যে এই যে মুরগি দেখলে হেড করো, তাইলে তো মুরগিটা সরে যাচ্ছে, তার মানে কি কানে শুনছে, চোখেও দেখছে। তুমি যদি একটা মনে করো একটা লাঠি হাতে করে গেলে ওর সামনে এরকম করলে ও কিন্তু দূরে সরে যাবে, তার মানে কি শুনছে। এগুলা তো তুমি ব্যবহারিক হিসেবে করবা, আমাকে জিজ্ঞাসা করলে তো হবে না। তোমরা কি আজকের ক্লাস সম্পূর্ণ বুঝতে পারছো? দেখো হাঁসের রোগ দেখি কয়েকটা: প্লেগ রোগ, কলেরা রোগ, ডাক ভাইরাল, হেপাটাইটিস রোগ। এই রোগগুলা যদি কোনো এমসিকিউতে থাকে, নিচের কোনটি হাঁসের রোগ? এই যে প্লেগ রোগ, কলেরা রোগ, ডাক ভাইরাল বা হেপাটাইটিস রোগ, এইগুলা যদি থাকে তাইলে দিয়ে দিবা। ভাইয়া রোগগুলা কি সব পড়বো? ওই যে মুরগির ওইটা দুইটা গুরুত্বপূর্ণ রোগ তোমাদের দিয়ে দিছি, ওই দুইটা পড়ে রাখবা, একদম মুখস্থ করে দেওয়া, আর বাকিগুলা একটু পড়ে রাখবা। সবগুলা সিমটম একসাথে মিশাই লিখে দিয়ে আসবা, বুঝছো? না হইলে কিন্তু সব এতগুলা রোগ মনে রাখতে পারবে না। তোমাদের প্রথম পত্রে অনেকগুলা ফসলের রোগ, এই পত্রে আবার পোলট্রির রোগ, আবার পশুর রোগ, এত রোগ কিভাবে মনে রাখবা? এটা সুষ্ঠু স্বাভাবিক মানুষকে এত রোগ মনে রাখতে পারে? তাই কিছু কিছু পড়ে যাবা, গুরুত্বপূর্ণগুলা বিগত বছরে যেগুলো আসছে ওইগুলো একদম ঠাঠা মুখস্থ, আর বাদ বাকিগুলা দেখে যাবা, যাতে ওইগুলা থেকে না আসলে ওইগুলা থেকে দিলে তুমি লিখে দিয়ে আসতে পারো। এই ভাই হাঁসে কয়টা ডিম দেয়? তোমার বাসায় হাঁস নাই? আমার বাসায় তো হাঁস নাই, আমি কেমনে বলবো বলো? আমার বাসায় হাঁস নাই, হাঁসে কয়টা ডিম দেয় আমি তো গুনিও নাই। ভাই কোন ভ্যাকসিন সবচাইতে ভালো? ভ্যাকসিন তোমার তো বানানি ভুল, তাইলে তোমাকে আমি কেমনে বলি যে তোমার কোন ভ্যাকসিন সবচাইতে ভালো হবে? তোমার নিজের জন্য? তোমার কি করোনা টরোনা আছে? থাকলে বলো। করোনার কি আমরা কোন ভ্যাকসিন দিয়েছিলাম? ফাইজার। ফাইজার দিতে পারো তোমার ভ্যাকসিন। তারপরে দেখো কোয়েল, ডিম উৎপাদনকারী কোয়েল কোনটা? ফারাওয়ার ব্রাউন। আর মাংস উৎপাদনকারী বব হোয়াইট এবং হোয়াইট ব্রেস্টেড। মানে হোয়াইট হইলেই সেটা মাংস উৎপাদনকারী হবে, আর ফারাওয়ার ব্রাউন এটা ডিম উৎপাদনকারী। এটা এমসিকিউ এর জন্য আসতে পারে যে নিচের কোনটি ডিম উৎপাদনকারী কোয়েল, নিচের কোনটি মাংস উৎপাদনকারী কোয়েল। এত রোগ মুখস্থ করতে গেলে মাথা একদিনে নষ্ট হয়ে যাবে না। হ্যাঁ, ওই যে ওই মুরগির ওই দুইটা পড়ে রাখো, রানীক্ষেত এবং বার্ড ফ্লু, এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছরের প্রশ্ন যদি তোমরা খুলো তাহলেই দেখতে পারবা যে এই দুইটা থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে। 32টা ডিম দেয়, আমাদের বাসায় আছে। তোমাদের বাসায় কি উন্নত প্রজাতির নাকি এটা? 32টা ডিম দেয়, সাব্বাস। আমার নাম মিম, সবাই আমার কাছে শুনো কে কয়টা ডিম দেয়। কি সাবজেক্ট এটা? এটা হচ্ছে কৃষি শিক্ষা। তো আজকের ক্লাস সবার কেমন লাগলো একটু কমেন্টে জানাও। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো? 32টা ডিম হবে না, দাঁত হবে 32টা। যদি কারোর দাঁত একটা ভেঙে যায় অ্যাক্সিডেন্ট করে, তাইলে তো 32টা হইল না, 31টা। আবার যদি দুইটা ভাঙে তাইলে হয়ে গেল 30টা। ও আমার নাই এগ্রিকালচার, ইস ভুল করে এসে বলছো। এই যে কিছুক্ষণ পর তোমাদের ক্লাস হবে, ওইটাতে ঢুকো। অর্থনীতি অসাম স্যার। তুমিও অস্থির অস্থির কমেন্ট করো, বুঝছো?
হোম ইকোনমিক্স আমার আছে। হ্যাঁ, একটু পরেই নাসিরের ক্লাস। শাহাবুব ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। তুমি একদম ক্লাসের শেষে চলে আসতো। থানকু স্যার, কারোর কোনো প্রশ্ন আজকের ক্লাসের উপর? কারোর কোনো প্রশ্ন আছে, জিজ্ঞাসাবাদ বা কৃষি শিক্ষা সম্পর্কে কোনো জিজ্ঞাসাবাদ, তোমাদের সামনে যে আপকামিং এক্সাম সেই সম্পর্কে কোনো জিজ্ঞাসাবাদ যদি থাকে তোমরা নির্দ্বিধায় জানাইতে পারো। কোনো টিপস লাগলে ইনশাল্লাহ যতটুকু সম্ভব হেল্প করব। বলো, আজকেই মনে হয় আমাদের শেষ ক্লাস তোমাদের এই যে টেস্টের ক্লাসের জন্য। তোমরা যে কোনো প্রশ্ন তোমাদের ব্যক্তিগত পরীক্ষা সম্বন্ধনীয় বা কোনো বোঝো নাই সেই জিনিসটা নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারো। পড়াশোনা সম্বন্ধনীয় করলে ভালো হয় আর কি। আপনার ক্লাস কবে পাবো? যদি হচ্ছে তোমরা আমাদের বান্ডেল কোর্স অথবা আমাদের এফআরবিতে ভর্তি হও, ইনশাল্লাহ আমার কোর্সের ক্লাস পাবে। কারোর কোনো জিজ্ঞাসাবাদ আছে? ভাই শুধু 2টা অধ্যায় হইলো, আমরা তোমাদের 60% কভার করার দায়িত্ব নিয়েছিলাম। দেখো, বড় 2টা চ্যাপ্টার শেষ করে দিচ্ছি। বড় 2টা চ্যাপ্টার তোমাদের প্রথম মোট 5টা অধ্যায় আছে দ্বিতীয় পত্রে। 60% শেষ না করলেও 50% শেষ করে দিছি। লাস্টের 2টা চ্যাপ্টার অনেক ছোট ছোট কয়েকটা টপিক মাত্র। দ্বিতীয় অধ্যায়টা একটু বড়, প্রথম 3টা চ্যাপ্টার অনেক বড় বড়। ভাইয়া অ্যাডমিশনের এক্সাম দিতে কত পয়েন্ট লাগবে? দেখো, এক একটা ইউনিভার্সিটি এক এক রকম করে। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন হচ্ছে 2টাই হচ্ছে 3 পয়েন্ট হিসাব করে, কিন্তু 2টা মিলাই 7 পয়েন্ট পাওয়া লাগে। এইটা তোমার হচ্ছে চবির ক্ষেত্রে আবার আলাদা। মোটামুটি তোমার হচ্ছে 2টাতেই 4 পয়েন্ট রাখো। অ্যাডমিশনে যেহেতু হচ্ছে অনেক মার্ক তোমার রেজাল্টের উপর, তাই রেজাল্টটা তুমি যদি জিপিএ 5 পাও, তার মানে কি এখানে যদি 5 পাইলে 10 হয়, তুমি 4 পাইলে কিন্তু 8 পাচ্ছ। মানে তোমার 2 দিয়ে গুণ হবে রেজাল্টটা। তোমার মূল রেজাল্টের সাথে এমসিকিউ মনে করো 100 মার্কের এক্সাম দিচ্ছ, ওইখানে তোমার গুণ হবে। তো এইগুলো একটু খেয়াল রাখো, রেজাল্টটা সবসময় ভালো করার চেষ্টা করো। 1 মার্ক অ্যাডমিশনে কিন্তু 1 মার্ক তোমার 100 সিরিয়াল আগাই দিতে পারে, আর 1 মার্ক 100 সিরিয়াল পিছাই দিতে পারে। তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখবা। শুধু 1 মার্ক তো বেশি বলে বললাম, 0.25-এর কারণে আমার একটা সিরিয়াল হচ্ছে 20 কম চলে আসছে। মানে আবার হচ্ছে আমিও যে পয়েন্ট পাইছি আরেকজনও সে পয়েন্ট পাইছে, সেইখানে আমার সিরিয়াল প্রায় 10 কি ওর আমি যত পাইছি ও তত পাইছে, কিন্তু ওর সিরিয়াল থেকে আমার সিরিয়ালের ডিফারেন্স ছিল 13। তার মানে বুঝো, তাই রেজাল্টটা সবসময় ভালো রাখার চেষ্টা করো। কোনোভাবে পড়াশোনায় সিরিয়াস হতে পারছি না, পড়তে বসলে ঘুম আসে স্যার। তাইলে হচ্ছে চেয়ার টেবিলে বসো যাতে ঘুম না আসে। চেয়ার টেবিলে বসলে ঘুম আসার সম্ভাবনা অনেক কম, আর ফোনটা দূরে রাখো, তাইলে ঘুম আসবে না। তো তোমরা সবাই ভালো থাকো, দেখা হবে আমাদের ইনশাল্লাহ আমাদের এফআরবি করছে। আমাদের আজকে এতটুকুই ছিল এই ক্লাসটা। তোমাদের হচ্ছে কৃষি শিক্ষার 2টা চ্যাপ্টার শেষ। তো সবাইকে ধন্যবাদ এই যে শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য। ইনশাল্লাহ দেখা হবে আমাদের এফআরবির ক্লাসে।